ঠিক আছে, আমাদের তিনজনকে মোটামুটি রেকর্ডিং দেওয়া হয়ে গেছে। আর যারা পার্টিসিপেন্টসরা আছো, তোমাদের ভিডিওগুলো কাইন্ডলি অফ রাখবা। ওকে। আচ্ছা, আর কোনোটা যদি শুনতে অসুবিধা হয় আমাকে জানাবা, আমি হেল্প করব। দেখো ভাইয়া, আজকে আমাদের হচ্ছে দ্রবণ, লঘুকরণ এবং মিশ্রণ। আজকে আমরা যেগুলো দেখবো, প্রথমে দ্রবণ, লঘুকরণ ও মিশ্রণ। আর এগুলো করার পরে যদি আমরা সময় পাই তাহলে হয়তোবা কিছুটা অম্লক্ষার হচ্ছে টাইট্রেশন নিয়ে হয়তোবা কিছু হবে আর কি। ঠিক আছে, অম্লক্ষারের টাইট্রেশন নিয়ে কিছু ইয়ে হবে আর কি। ওকে, কথাবার্তা হবে। ওকে। আচ্ছা, তো দ্রবণ, লঘুকরণ ও মিশ্রণ এই জাতীয় অঙ্ক আসলে ভাই কত কিসের জন্য প্রযোজ্য? এমসিকিউ, রিটেন থেকে শুরু করে বাংলাদেশে যত ভর্তি পরীক্ষা আছে সবার জন্য প্রযোজ্য। একটা যে কোনো জায়গায় তো আর সবকিছু কঠিন দিবে তা না, সহজ সহজ জিনিসও দিতে পারে। ওকে, সব তো আর কঠিন দেয় না, ম্যাক্সিমাম জিনিসই দেয় হচ্ছে রেগুলার, আর দুই একটা জিনিস অথবা একটু ভালো বা স্ট্যান্ডার্ড দেয়। তো এটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য, এইটা একটা। দ্রবণ, লঘুকরণ ও মিশ্রণ সংক্রান্ত গণনা। লঘুকরণ মানে কি? উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় দ্রবণ তৈরি করা, উচ্চ ঘনমাত্রা থেকে দ্রবণের ঘনমাত্রা নিম্ন ঘনমাত্রায় নিয়ে আসা। আচ্ছা, তো যেমন আমাকে কেউ বললো যে 100 ml 0.5 মোলারিটি ঘনমাত্রার দ্রবণকে আমাকে 0.2 মোলারিটি ঘনমাত্রার দ্রবণে পরিণত করতে হবে। ঘনমাত্রার দ্রবণে পরিণত করতে হবে, করতে হলে কতটুকু পানি যোগ করতে হবে, করতে হলে কতটুকু পানি যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মনে করো একটা পাত্র আছে, সেটার মধ্যে 100 ml পানি, তুমি 5 চামচ চিনি দিলা। ঠিক আছে না? ওকে, 5 চামচ চিনি, তাহলে মিষ্টিটা কেমন হবে? 5 চামচের মতো হবে। বলতেছে যদি 2 চামচ চিনির মতো মিষ্টি হওয়া দরকার, এরকম যদি করতে হয় তাহলে আরো কতটুকু পানি যোগ করতে হবে। আমরা বুঝতেই পারতেছি নিশ্চয়ই এই পাত্রে দ্রবণের যে মোল সংখ্যা পরের পাত্রের দ্রবণের মোল সংখ্যার ইকুয়াল হইতে হবে। মোল সংখ্যা ইকুয়াল মানে কি? আমরা জানি মোল সংখ্যা n ইকুয়াল টু s গুণন v। যদি v বাড়াও তাহলে s কমাইতে হবে, বা s কমাও v বাড়াইতে হবে। ঠিক আছে না? এস মানে যদি আয়তন বাড়ায় দাও ঘনমাত্রা কমে যাবে, যদি আয়তন কমায় দাও ঘনমাত্রা বেড়ে যাবে। তাহলে আমরা দুইটা পাত্রের কি সমান ধরে অঙ্ক করব? এ ধরনের মিশ্রণ বা লঘুকরণ সংক্রান্ত অঙ্ক মানে হচ্ছে প্রথম সিচুয়েশন আর পরের সিচুয়েশনের মোল সংখ্যা সমান ধরে আমরা চেক করব কাকে কতটুকু বাড়াইতে হবে। আবারও বলতেছি, যে কোনো দ্রবণ বা মিশ্রণের অঙ্কে প্রথম সিচুয়েশন এবং যে সিচুয়েশনে নিতে বলতেছে এই দুইটার মোল সংখ্যা সমান ধরে আমাকে অঙ্কটা সলভ করতে হবে। তো 100 ml যদি V1, প্রাথমিক আয়তন 100 ml, প্রাথমিক ঘনমাত্রা কত বললাম? 0.5 মোলারিটি। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ঘনমাত্রা কত? আমাকে বলছে 0.2 মোলারিটিতে পরিণত করতে হবে, তাহলে V2 সমান ওয়াট। আচ্ছা, আমরা কি V2 বের করব নাকি ডেল ভি বের করব বলো দেখি? আমরা কিন্তু কতটুকু পানি যোগ করতে হবে সেটা বের করব। ঠিক আছে, আয়তন কতটুকু হয়েছে সেটা আমরা বের করতে চাচ্ছি না, কতটুকু পানি যোগ করতে আরো হবে। তাহলে আমরা লিখবো যে n1 ইকুয়াল টু n2, দুই পাত্রের ক্ষেত্রে মোল সংখ্যা সমান ধরে পাই V1S1 সমান V2S2। তাহলে V1 হচ্ছে 100, S1 হচ্ছে 0.5, S2 হচ্ছে 0.2 গুণন হচ্ছে V2। আচ্ছা, V2 এর মানটা কত আসে ভাইয়া বলো দেখি? 50 ডিভাইডেড বাই 0.2, V2 এর মানটা কত আসে? 250। তাহলে কত? 250। তাহলে দ্বিতীয় পাত্রের আয়তন কত হবে ভাই? 250 ml। অর্থাৎ 100 ml এ 5 চামচ যে কথা। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে তাহলে এই 250 ml হচ্ছে আমার দ্বিতীয় দ্রবণের জন্য আয়তন। তাহলে যে দ্রবণের আয়তন 250 ml তার ঘনমাত্রা হবে 0.2 মোলারিটি। যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার, ওই দ্রবণের আয়তনটা কত? 100 ml। তাহলে কতটুকু পানি যোগ করতে হবে? 100 ml থেকে, এই ছিল পাত্রটা ছিল এরকম, কথাটা এভাবে চিত্র আকারে বোঝো। ঠিক আছে, পাত্রটা ছিল এমন, এটা ছিল আমাদের 100 ml পানি ছিল, 0.5 মোলারিটির মতো ঘনমাত্রা ছিল। ঘনমাত্রা যদি কমাইতে হয়, যদি এস কমাইতে হয় তাহলে ভি বাড়াইতে হবে। ওকে। আচ্ছা মুসা, তুমি যে বলো ভাই মোল সংখ্যা কেন সমান ধরতে হবে, বুঝলাম না। আমরা ধরতে হবে সেটা বলতেছি না, মোল সংখ্যা তো সমানই হবে। আয়তন বাড়লে ঘনমাত্রা কমবে, ঘনমাত্রা কমলে আয়তন বাড়বে। সমান কি থাকবে? পরিমাণ তো সমান থাকবে, মোল সংখ্যা সমান থাকবে। ঠিক আছে।
ওকে, পাত্রের দ্রবণের যে পরিমাণ সে মোল সংখ্যাটা সমান থাকবে। তাহলে আমাকে বাহির থেকে পানি যোগ করতে হবে। বাহির থেকে পানি যোগ করতে গিয়ে আমরা দেখলাম পরিবর্তিত আয়তন হবে আমার 250 ml। তাহলে 100 ml ছিল পানি, পরবর্তীতে আয়তন হবে 250 ml, তাহলে পানি যোগ করতে হবে কত, 150 ml। এটা হচ্ছে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে কনভার্ট করা। হ্যাঁ, এখন এ ধরনের লঘুকরণ সংক্রান্ত অঙ্কের মধ্যে আমাদেরকে ডিফারেন্ট ইউনিট দিয়ে দিতে পারে। ডিফারেন্ট ইউনিট মানে তোমার মোলারিটি, নরমালিটি এগুলো মিশিয়ে দিতে পারে। আমাকে যদি কেউ বলে যে 400 ml, আচ্ছা আমি তোমাদেরকে একটা কাজ করি, একটু পিডিএফ এ নিয়ে যাই, আর একটু বেটার আমরা অঙ্ক পাবো, মানে একদম অথেন্টিক ম্যাথ আমরা তাহলে পাবো। দেখো এই যে এই অঙ্কটা, আশা রাখি তোমাদের সামনে পিডিএফটা অন হয়েছে। এই যে 2 নম্বর অঙ্কটা, 200 ml 4 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ, 200 ml 4 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণকে কিভাবে 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণে পরিণত করবে। তোমার দ্রবণের ঘনমাত্রা কত, 4 মোলারিটি, কিসে পরিণত করতে হবে, 1 নরমালিটি। ঠিক আছে, এখন 4 মোলারিটি আর 1 নরমালিটি আমাকে একটু দেখতে হবে এটা কি লঘুকরণ সংক্রান্ত গণনা কিনা। লঘুকরণ মানে দ্রবণের ঘনমাত্রা উচ্চ থেকে নিম্নতে যাচ্ছি, দ্রবণের ঘনমাত্রা উচ্চ থেকে নিম্নতে যাচ্ছি। 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড মানে কত মোলারিটি সালফিউরিক অ্যাসিড, সবার মনে আছে তো? 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 0.5 মোলারিটি সালফিউরিক অ্যাসিড। কতটুকু, 0.5 মোলারিটি সালফিউরিক অ্যাসিড। যেটা সালফিউরিক অ্যাসিডের 1 মোলার ওইটা 2 নরমাল, তাহলে 1 নরমাল মানে 0.5 মোলার। তাহলে 4 মোলার থেকে 0.5 এ নিতে হবে। কি করতে হবে, দেখো ভাই আমি কিন্তু এই অঙ্কটা মুখে মুখেও করে ফেলতে পারি, সহজ ভাষায় বুঝো। 200 ml পানি, ঘনমাত্রা 4 মোলার, ঘনমাত্রা কত গুণ কমে যেতেছে, 8 গুণ কমে যেতেছে। তাহলে পানি কত গুণ বাড়াইলে ঘনমাত্রা 8 গুণ কমবে, পানি 8 গুণ বাড়াইলে ঘনমাত্রা 8 গুণ কমবে। কত এমএল হবে, তাহলে পরিবর্তিত আয়তন V2 হবে আমার 1600 ml। আমি V1S1 V2S2 ছাড়াই অঙ্ক করে ফেললাম, কথাটা বুঝতে পারছি? তুমি যদি এমনিও করো, দেওয়া আছে V1 সমান, দেওয়া আছে V1 সমান 200 ml, দেওয়া আছে S1 সমান 4 মোলারিটি, V2 সমান কত আমি জানি না, S2 সমান হচ্ছে, নরমালিটিকে কিসে নিয়ে ফেললাম, মোলারিটিতে নিয়ে ফেললাম। ওকে, অর্থাৎ তোমাকে বলতেছে যে একটা শরবত এটা 4 চামচের মতো চিনির মতো মিষ্টি, এমন ভাবে এমন ভাবে পানি দাও যেন এটা আধা চামচের মতো মিষ্টি হয়। সহজ ভাষায় বোঝা, আর কিছু কেমিস্ট্রির ভাষায় বোঝা লাগবে না। এখন 4 চামচ আর আধা চামচ, 4 চামচ আর আধা চামচ কত গুণ কমাইতে বলছে মিষ্টতা, 8 গুণ মিষ্টতা কমাইতে বলছে। তাহলে নিশ্চয়ই পরবর্তীতে দ্রবণের আয়তনটা কত হইতে হবে, 8 গুণ বেশি হইতে হবে। তাহলে দ্রবণটা 1600 ml হইলে 0.5 এর মতো মনে হবে। তাহলে পানি কতটুকু যোগ করতে হবে, 200 থেকে 1600 তে যেতে হলে 1400 ml পানি যোগ করতে হবে। ক্লিয়ার এবার কথাটা? ঠিক আছে, তুমি মোল সংখ্যার হিসাব যদি নাও বুঝো, লিস্ট বারে কমে তো বুঝতে পারবা, ঘনমাত্রা যদি 4 গুণ কমাইতে হয় আয়তন 4 গুণ বাড়ায় দাও, ঘনমাত্রা 5 গুণ কমাইতে হলে আয়তন 5 গুণ বাড়ায় দাও। ঠিক আছে, তাহলে পানি যোগ করতে হবে। এই ধরনের প্রশ্ন মানে কি, ডেল ভি বের করা। ডেল ভি মানে V2 মাইনাস V1, পরের আয়তন মাইনাস প্রাথমিক আয়তন, পরের আয়তন মাইনাস প্রাথমিক আয়তন। আবারও বলতেছি, কতটুকু পানি যোগ করতে হবে, এই অঙ্ক মানেই হচ্ছে ডেল ভি বের করা। কতটুকু পানি যোগ করতে হবে এটা মানেই কি, ডেল ভি বের করা। ঠিক আছে, ওকে। এখন আসবো হচ্ছে আমরা মিশ্রণ সংক্রান্ত গণনা। ঠিক আছে, দ্রবণ লঘুকরণ গেল, লঘুকরণের অঙ্ক আমাদের মোলারিটি, নরমালিটি, শতকরা যেভাবেই দেখ না কেন আমরা আশা রাখি পারবো। আচ্ছা ভাইয়া, যদি তোমাকে আমি এই অঙ্কটা পরীক্ষা নেওয়ার সময় বলি যে 25% সালফিউরিক অ্যাসিড দ্রবণকে 12% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পরিণত করতে হলে, হ্যাঁ, কত এমএল পানি যোগ, কতটুকু পানি যোগ করতে হবে, পারবা না? পার্সেন্ট থেকে মোলারিটিতে নিবা, মোলারিটি থেকে তুমি আহ অঙ্ক করে তুমি V1S1 V2S2 করে ডেল ভি বের করে দিবা। অর্থাৎ মোলারিটি, নরমালিটি, পার্সেন্ট যে কোনো একক থেকে, পিপিএম যে কোনো একক থেকে যে কোনো এককে অঙ্কটা সাজায় দিতে পারে। আবারও বলতেছি, লঘুকরণ সংক্রান্ত অঙ্ক মানে ডেল ভি বের করা। ঠিক আছে, কতটুকু পানি যোগ করতে হবে। এবার আসুন মিশ্রণ সংক্রান্ত অঙ্ক, একটু ট্রিপল স্টার দেওয়া লাগবে, এটাকে রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মিশ্রণ একটা পাত্রের হতে পারে, দুইটা পাত্রের, তিনটা পাত্রের, অনেকগুলা পাত্রের হতে পারে। আমি প্রথমে বলবো একই জাতীয় গ্যাসের ক্ষেত্রে,
প্রথমে কি শিখবো আমরা? মিশ্রণ একই জাতীয় গ্যাস বলতেছি, একই জাতীয় অ্যাসিডের ক্ষেত্রে। তো পরপর 3টা পাত্র আছে, একটা পাত্রে 50 ml 0.5 মোলারিটি ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড আছে, আর একটা পাত্রে 100 ml 0.4 মোলারিটি ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড আছে, আর একটা পাত্রে 4 ml 2 মোলারিটি ঘনমাত্রা সালফিউরিক অ্যাসিড আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে যদি প্রশ্ন করে এই 3টা পাত্রকে মিশ্রিত করলে পিএইচ কত হবে, কথা বুঝো কিন্তু, এই 3টা পাত্রকে মিশ্রিত করলে পিএইচ কত হবে, তাহলে পিএইচ বের করা মানে এই 3 পাত্রে টোটাল প্রোটন কতটুকু আছে। পিএইচ বের করা মানে এই 3টা পাত্রে টোটাল প্রোটন কতটুকু আছে। ঠিক আছে না ভাইয়া? টোটাল প্রোটন। তাহলে টোটাল প্রোটন আমরা কিভাবে বের করতে পারি? টোটাল প্রোটন বের করতে হলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল তোমাকে প্রোটন দিবে কয় মোল? 2 মোল দিবে না? তাহলে মনে রাখবা অ্যাসিডের প্রোটনের তুল্য সংখ্যা সমান সমান হবে তার ঘনমাত্রা গুণন আয়তন। আবারও বলতেছি, অ্যাসিডের প্রোটনের মোল সংখ্যা এভাবে লিখবো, সালফিউরিক অ্যাসিড হতে প্রাপ্ত H+ এর মোল সংখ্যা সমান এর আয়তন দ্রবণের ঘনমাত্রা গুণন তুল্য সংখ্যা। মনে থাকবে? আয়তন গুণন ঘনমাত্রা গুণন তুল্য সংখ্যা। সালফিউরিক অ্যাসিড হতে প্রাপ্ত প্রোটনের পরিমাণ, আয়তন গুণন ঘনমাত্রা গুণন তুল্য সংখ্যা। আয়তন কি এককে আছে? ml এ রাখলে কি অঙ্ক হবে কখনো? কেন হবে না? আমরা জানি মোল সংখ্যা n সমান মোল পার লিটার। তাহলে এই পাশে যদি n লিখতে হয়, এ পাশে মোল সংখ্যা n সমান মোল, তাহলে মোল হলে ঘনমাত্রার একক মোল পার লিটার, তাহলে আয়তনটা অবশ্যই লিটার হইতে হবে, তাহলে না লিটার আর পার লিটার কাটা গিয়ে মোল শব্দটা থেকে যাবে। ঠিক আছে না? তাহলে আয়তন যেখানেই থাকা থাক না কেন, আয়তনটা ml থেকে লিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এই পাত্রটার ক্ষেত্রে কি বের করলাম? এই পাত্রটার জন্য আমরা n অফ প্রোটন বের করতেছি। একটু দেখো, 50 ml 50/1000 লিখবো, ml কে লিটারে নিতেছি, গুণন 0.5 মোল পার লিটার, 0.5 মোল পার লিটার, এটা কত লিটার? লিটার আর পার মোল কাটা, গুণন 2 কি তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা মানে একটি সালফিউরিক অ্যাসিড যদি 2টা প্রোটন দেয়, তাহলে 50 ml থেকে কি পাবো? প্রোটন তার দ্বিগুণ পাবো। ঠিক আছে না? এখান থেকে একটা মান আসবে, কত মান আসে? 0.05 মোল। একইভাবে 3টা পাত্রের জন্য আমার আলাদা 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 মোল সংখ্যা আসবে। তাহলে এই 3টা পাত্রে মিশাইলে মোট প্রোটনের মোট মোল সংখ্যা সমান কত? মোট মোল সংখ্যা সমান 0.146 মোল। ঠিক আছে না? ওকে, মোট মোল সংখ্যাকে আমরা যদি, এটা কি পাইলাম? মোট মোল সংখ্যা। আমরা যদি মোট মোল সংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে ফেলি, তাহলে ঘনমাত্রা পাওয়া যাবে না? আমরা জানি ঘনমাত্রা সমান মোল সংখ্যা বাই আয়তন। 3টা পাত্র মিশানোর পর আয়তন কি আর আগের মতো আছে? নাই। 0.146 মোলকে আমরা আয়তন 50 যোগ 100 যোগ 4 154 ml হয়েছে, তা দিয়ে যদি 154 তো দিতে পারবো না, ml তো আর করতে পারবো না, 154/1000, 154 ml/1000 মানে 0.154 লিটার দিয়ে যদি ভাগ করে দাও, ঠিক আছে, মোট আয়তন দিয়ে যদি, ও আচ্ছা, এখানে একটু কথা আছে, কোশ্চেনে আর একটু চেঞ্জ আছে। পাত্র 3টিকে মিশ্রিত করে পানি যোগ করে 250 ml করা হলো, আর একটু প্যাচ লাগাই দিছে এখানের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, মনে করো যদি শুধু পানি যোগ করার কথা না থাকতো, প্রথমটা যেটা বুঝাই ফেলছি ওটাই করি। পাত্র 3টিকে মিশ্রিত করে দ্রবণ প্রস্তুত করা হলো, এই 3টা পাত্র যদি মিশাও তাহলে আয়তন কত ছিল? 154 ml। 154 ml কে 1000 দিয়ে ভাগ করে দাও, লিটারে চলে আসবে। মোট মোল সংখ্যা কত? 0.146 মোল। মোট মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে দিলে ঘনমাত্রা পেয়ে গেলাম। এইটা একটা অঙ্ক। এই অঙ্কে যদি একটু স্লাইড চেঞ্জ করে দেয়, সামান্য চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে, যদি পানি যোগ করে 250 ml দ্রবণ প্রস্তুত করা হয়, তার মানে এই 3টা পাত্র তো নিচেই, এই একটা পাত্রের মধ্যে এটাও ঢালছে, এটাও ঢালছে, এটাও ঢালছে, আবার বাহির থেকে পানি ঢালছে, টোটাল করে আয়তন করছে 250 ml। মোট আয়তন যদি 250 ml বলে দেয় পাত্রের, তাহলে আমি কি দিয়ে ভাগ করব? 250 ml বা 0.25 লিটার দিয়ে ভাগ করলেই, মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনমাত্রা চলে আসবে। ঘনমাত্রা পেলাম। এখন যদি পিএইচ বের করতে হয়, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ H+।
মাইনাস লগ অফ এইচ প্লাস, শুধু এইচ প্লাস লিখবো কারণ আমরা তো টোটাল প্রোটন কতটুকু সেটা বের করেই ফেলছি, টোটাল প্রোটন কতটুকু সেটা বের করেই ফেলছি। এটা হচ্ছে আমাদের এই মিশ্রণের পিএইচ বের করা। ঠিক আছে, আবারও বলতেছি ভাইয়া, তিনটা পাত্র ছিল, তিনটা পাত্রকে মিশাইতে বলছে, এটা পাত্র 1, এটা 2, এটা 3, মিশায়া পিএইচ বের করতে বলছে। সাপোজ যদি মিশ্রণের পিএইচ আমাদেরকে বের করতে বলে অঙ্কের মধ্যে, তাহলে আমাকে, আমরা পিএইচ কার মাপি? আমরা পিএইচ কিন্তু H2SO4 এর মাপবো না, H2SO4 এর দ্রবণে অবস্থিত প্রোটনের পরিমাণ মাপবো। আই রিপিট, H2SO4 এর দ্রবণে অবস্থিত প্রোটনের পরিমাণ মাপবো। এটাই হচ্ছে পিএইচ মাপা, প্রোটনের পরিমাণ বা প্রোটনের ঘনমাত্রাটা মাপা। প্রোটনের ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কি বলে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে আমি যে প্রোটনটা পাচ্ছি, এইখান থেকে আমরা 3 পাত্র থেকে টোটাল প্রোটন কতটুকু পাবো? এইখানের সালফিউরিক অ্যাসিড থেকে প্রোটন বের করব n = v গুণন s গুণন e, এটাও v গুণন s গুণন e, এটাও v গুণন s গুণন e। মোট মোল সংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করব। এখানে অঙ্ক দুই রকম হতে পারে, আমি দুইটা অঙ্ক একসাথে দেখাই দিছি। এই অঙ্কে আমি লিখে দিছি পানি যোগ করে 250 ml করা হলো। যদি এই কথাটা এখানে লেখা না থাকতো, শুধু এই তিনটা পাত্রের মিশ্রণের আয়তন দিয়ে ভাগ করে দিতাম। যেহেতু এই কথাটা লেখা আছে যে আমি পানি যোগ করে 250 ml দ্রবণ প্রস্তুত করছি, তাহলে মোট আয়তন 250 ml, আমাকে মোট আয়তন দিয়ে যদি মোট প্রোটনের মোল সংখ্যাকে ভাগ দিয়ে দিই, তাহলে আমার মোট প্রোটনের ঘনমাত্রা বের হয়ে গেল এবং আমি পিএইচ বের করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে যে কোনো মিশ্রণের ফর্মুলা কি? সামেশন অফ ভি গুণন এস অফ ই অফ অল অ্যাসিড ইকুয়াল টু সামেশন অফ মিশ্রণ। মানে একটা মিশ্রণে টোটাল যতটুকু প্রোটন আসবে, সেটার মানে হচ্ছে যতগুলো পাত্রের কথা বলা হয়েছে সবার মোল সংখ্যার যোগফল। ঠিক আছে, ওকে। অঙ্কের আরেকটা পার্ট আছে, এটা এখানে দেখাচ্ছি না, আবার পরে আসবে হয়তো। ওকে, যদি প্রশ্নটা করে দুইটা ভিন্ন জাতীয় অ্যাসিডের ক্ষেত্রে, তখন কি নতুন কিছু হবে? না, নতুন কিছু হবে না, আমরা ভিন্ন জাতীয় অ্যাসিডের ক্ষেত্রেও অঙ্কটা করতে পারবো। দেখো ভাইয়া, খুবই কমন ম্যাথ, এগুলো আমাদের সবখানেই আসে। 0.5 মোলারিটি 200 ml সালফিউরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে 0.1 মোলারিটি 50 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড। 0.5 মোলারিটি 250 ml সালফিউরিক অ্যাসিড আর 0.1 মোলারিটি 50 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুইটা পাত্রকে মিশানো হলো, মিশ্রণের পিএইচ কত হবে? ঠিক আছে, দুইটা পাত্রকে মিশালে মিশ্রণের পিএইচ কত হবে? ওকে, আচ্ছা। সালফিউরিক অ্যাসিড তোমাকে কতগুলা প্রোটন দিবে বের করতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমাকে কতগুলা প্রোটন দিবে বের করতে হবে। দুইটা প্রোটনের যোগফল যেটা বা মোট মোল সংখ্যাকে যদি মোট আয়তন দিয়ে ভাগ করে দেওয়া যায়, মিশ্রণের ঘনমাত্রা পেয়ে যাব প্রোটনের, ওইটার মাইনাস লগারিদম নিলেই আমরা মিশ্রণের পিএইচ পেয়ে যাব। সিম্পল ম্যাথ, তাই তো? আচ্ছা, ওকে। একটা সেকেন্ড, একটু তোমাদেরকে একটু পজ দিচ্ছি, হ্যাঁ, আমি 2 মিনিট আসতেছি, একটু পজ দিতে হবে।
ওকে, আমার কথা শুনতে পাচ্ছ কিনা? রেকর্ডিংটা আবার একটু অন করতে পারো। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো আবার একটু খেয়াল করো, আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে আমরা ভিন্ন ভিন্ন পাত্র মিক্সড করে অঙ্ক করতে পারবো কিনা, মানে ভিন্ন ধরনের অ্যাসিড। হ্যাঁ পারবো, এগুলো শুধু কিন্তু অ্যাসিডের দুইটা আলাদা অ্যাসিডের মিশ্রণ, সিঙ্গেল সিঙ্গেল অ্যাসিডের মিশ্রণ, আর দুইটা আলাদা ক্ষারের মিশ্রণ। অ্যাসিড আর ক্ষার কিন্তু এই টাইপের মধ্যে পড়ে না, প্যাচ লাগায় ফেলো না কিন্তু। অ্যাসিড আর ক্ষার মিশাইলে কিন্তু বিক্রিয়া হবে, ওই ওই টাইপে এখনো কিন্তু আমি ঢুকি নাই। আমি জাস্ট দুইটা আলাদা আলাদা পাত্র থেকে অ্যাসিড নিলাম, নিয়ে একটা নতুন পাত্রে মিশাইলাম, মিশানোর পরে পিএইচটা কত হবে। যদি এই সকল অঙ্ক সবসময় পিএইচ জিজ্ঞাসা করে, যেহেতু পিএইচ জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমাকে প্রোটনের পরিমাণটা বের করতে হবে। কারণ তোমাকে 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড প্রোটন দিবে কিন্তু ভাইয়া 2 মোলার, তার দ্বিগুণ প্রোটন দিবে। 0.5 মোলারিটি সালফুরিক অ্যাসিড, 0.3 মোলারিটি সালফুরিক অ্যাসিড তোমাকে প্রোটন দিবে কিন্তু ভাইয়া 0.6 মোলার, 0.6 মোল প্রোটন দিবে। কথা কিন্তু একই না, বুঝতে পারছো না? যদি 0.3 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে, সে তো 0.3 পরিমাণই হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবে। এ কারণেই গত ক্লাসে আমি তোমাকে তুল্য সংখ্যা ব্যাপারটা ভালো মতো পড়ায় নিছি, যে তুমি এখন জানো সে দ্রবণে প্রোটন কয়টা দেয়। ঠিক আছে? তাহলে এইটা যদি কারেক্ট হয়ে থাকে এই কথাটা, 1 মোলারিটি থেকে 2টা প্রোটন, 0.5 মোলারিটি থেকে একটা প্রোটন, 3 থেকে 0.6টা প্রোটন, তাহলে এই দুইটা পাত্র থেকে আমাকে আলাদা আলাদা প্রোটনের পরিমাণ বের করে নিতে হবে। তাহলে মিশ্রণে বা সালফিউরিক অ্যাসিড থেকে প্রাপ্ত প্রোটন সমান সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আর আয়তন, আয়তন 200 ml, ml কে আমি লিটারে নিয়ে যাব, না হলে কখনোই মোল সংখ্যার এককের সাথে মিলবে না। পরীক্ষার হলে একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ভুল করাই তাড়াহুড়ায় ml কে লিটারে নেয় না। এই জাতীয় মোল সংখ্যা রিলেটেড সকল অঙ্কে লিটারে করতে হবে অঙ্কটা। ঠিক আছে? ওকে, এরপরে ঘনমাত্রা দেওয়া আছে 0.5 আর তুল্য সংখ্যা 2, এই সব গুণ করলে আমরা পাই 0.2 মোল। এটা কি? সালফিউরিক অ্যাসিড বা প্রথম পাত্র থেকে পাওয়া। এরপর আমরা যদি ক্যালকুলেট করি দ্বিতীয় পাত্র, দ্বিতীয় পাত্রে আমাদের আছে হচ্ছে এন অফ প্রোটন থেকে প্রাপ্ত, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পাওয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিড 50 ml, 50/1000। আর এখানে ঘনমাত্রা দেওয়া 0.1, আর তুল্য সংখ্যা কত? 1। তুল্য সংখ্যাটা গুণ করলেও কি, না করলেও কি, টোটাল আসে 0.005 মোল। আচ্ছা ভাই একটা কথা বলো দেখি, এই 0.2 মোল আর 0.005 মোল এই টোটালটা যোগ করা মানেই কি? টোটাল কয়টা প্রোটন ঢুকছে ওই পাত্রের মধ্যে। তাহলে টোটাল প্রোটনকে আয়তন, মোট আয়তন দিয়ে যদি আমি ভাগ করে দিতে পারি, মোট আয়তন দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের ঘনমাত্রাটা চলে আসলো, ঘনমাত্রা 0.82 মোলারিটি। তাহলে পিএইচ সমান সমান মাইনাস লগ 0.82, তো আমার আনসার আসবে 0.086। এটাই হচ্ছে পিএইচ। সিম্পল অঙ্ক। আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্য কোথায়? আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্য, আগের অঙ্কে 3টা পাত্র নিছি, কিন্তু লাস্টে একটা প্যাচ লাগাই দিছি যে 3টা পাত্রকে মিশিয়ে আরো পানি যোগ করে আয়তন 250 ml করা হলো। এখানে এমন কিছু বলা হয় নাই, শুধু 2টা পাত্র যোগ করো, 200 ml আর 50 ml, দুইটা মিলে 250 ml হয়েছে, হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে আমার। ঠিক আছে? ওকে, শুধু ml কে লিটারে নিতে ভুলো না। এখন কথা হচ্ছে, তুমি যদি এইচএসসি তে অঙ্কটা এইভাবে করো, এটা ভর্তি পরীক্ষার জন্য অঙ্কটা ঠিক আছে, এইচএসসি তে অঙ্কটা করলে স্যাররা মার্ক পরিপূর্ণ দিবে না। স্যাররা একটা নির্দিষ্ট মেথড ওনারা মানে চিনেন, সেটা হচ্ছে মোল সংখ্যা সমীকৃতকরণ মেথড। ঠিক আছে? মোল সংখ্যা সমান ধরে কাজ করা বা তুল্যকরণ মেথড। চলো দেখি তো এই মেথডটা কেমন। ওকে, আমি জানি এই মেথডটা হয়তো তোমাদের খুব একটা পছন্দ হবে না, কিন্তু এইচএসসির জন্য এটাও করে রাখতে হবে আমাদের। ঠিক আছে? দেখো ভাইয়া, পাত্র এক, এটা হচ্ছে পাত্র একটা হচ্ছে 200 ml 0.5 মোলারিটি সালফুরিক অ্যাসিডের। পাত্র একটা কার? 200 ml 0.5 মোলারিটি সালফুরিক অ্যাসিডের। এটা হচ্ছে পাত্র এক। এবার একটু কথা শোনো, এই জিনিসটা যে কথা 200 ml 0.5 মোলারিটি, এই এই দ্রবণটা যে কথা, আমি কি এটাকে তুল্যকরণ করে ফেলতে পারি? তুল্য মানে আমি তুলনা করে ফেলতে পারি আর একটা দ্রবণের সাপেক্ষে। আমাদের সমতা তুল্যকরণ মেথডের মানেটা হচ্ছে
সর্বক্ষেত্রে আমি দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি ধরে কাজ করব। আবারও বলতেছি, সর্বক্ষেত্রে আমি দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি ধরে কাজ করব। সেটা কেমনে করা যেতে পারে? সেটা হচ্ছে, আমি যদি বলি 200 ml 0.5 মোলারিটি সালফুরিক অ্যাসিড, একটু সহজভাবে বোঝার চেষ্টা করবা। পরের লাইনে তিনটা চিহ্ন দিলাম, মানে ইকুইভ্যালেন্ট। এইটাকে কি এই কথা লেখা যায়? 200 গুণন 0.5 হোল ব্র্যাকেট ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ। লেখা যায় কিনা বলো দেখি। কেমনে লিখলাম এটা বলো দেখি। এটা লিখলাম হচ্ছে n সমান 200 গুণন 0.5, এই সংখ্যাটা যে কথা, n সমান 200 গুণন 0.5 গুণন 1, একই কথা না? 200 ml 0.5 মোলারিটি যে কথা, 100 ml 1 মোলারিটি একই কথা না? আমরা এই কাজটাই করছি এখানের মধ্যে। আবারও বলতেছি, 200 ml 0.5 মোলারিটি যে কথা, 100 ml 1 মোলারিটি একই কথা। মানে মোল সংখ্যা সমীকৃতকরণ মেথডে আমরা ঘনমাত্রাকে 1 মোলারিটিতে কনভার্ট করে কতটুক আয়তন দরকার, যদি দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি হইতো তাহলে আয়তন কতটুকু হতো, এইটা ধরে অঙ্কটা করতে হবে। হয়তো তুমি বলতে ভাই কেন করবো, কেন আনসারটা পেয়ে যাবে এখনই। দেখো, 200 গুণন 0.5 মানে কি 100 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এই কথাটা আমরা এতক্ষণ কি বুঝাইলাম? আমরা বুঝাতে চাইলাম 200 ml 0.5 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ বলতে আপনি যা বুঝেন 100 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড একই কথা। কোন রেসপেক্টে একই কথা? দুজনের মোল সংখ্যা সমান। কিসের রেসপেক্টে একই কথা? মোল সংখ্যা সমান। এবার আসো, 100 ml মানে কি, ধরে নাও 100 ফোঁটা। 100 ফোঁটা সালফিউরিক অ্যাসিডে প্রোটন থাকবে যতটা, অতটুক প্রোটন পাইতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া লাগবে কয়টা? কত ফোঁটা? 200 ফোঁটা। আবারও বলতেছি, 100 ফোঁটা প্রোটন থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে 100 ফোঁটা প্রোটন পাওয়া যায়, 200 ফোঁটা প্রোটন পাওয়া যায়। তাহলে 200 ফোঁটা হাইড্রোক্লোরিক অ্যাসিড না নিলে তো ওই 200 ফোঁটা প্রোটন পাওয়া যাবে না। তাহলে এইটাকে কি আমরা 100 গুণন 2 অথবা 200 ml 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ বলে চালায় দিতে পারবো মনে মনে? আশা রাখি পারবো। তাহলে কি বুঝাইলাম আমরা? আমরা বুঝাইলাম যখন দুইটা আলাদা আলাদা পাত্র দেয়া থাকে, আমরা সবগুলো অ্যাসিডকে একই অ্যাসিড ধরে নিলাম। সালফিউরিক অ্যাসিড 200 ml 0.5 মোলারে যে কথা, হাইড্রোক্লোরিক অ্যাসিড 200 ml 1 মোলার, এটি একই কথা। এটাই আমরা বুঝাতে চাইছি। ঘনমাত্রাকে কিসে কনভার্ট করার চেষ্টা করলাম? 1 মোলারিটিতে কনভার্ট করার চেষ্টা করলাম। সালফিউরিক অ্যাসিড দ্রবণটার মতো কোন দ্রবণ কল্পনা করলাম? ধরে নিলাম সালফিউরিক অ্যাসিড দ্রবণটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের মতোই প্রোটন দিতে পারবে, কিভাবে? এটা বের করলাম। 200 ml 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই কষ্টটা শেষ করলাম না? পাত্র 1। আচ্ছা, ওকে, এবার পাত্র 2 তে আসি। পাত্র 2 এ লেখা 50 ml 0.1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমার কথা হচ্ছে, তুমি কি মাত্রই 50 ml 0.1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটু আগে তুমি সালফিউরিক অ্যাসিড দ্রবণকে HCl দ্রবণের মতো বানায় ফেলছো না? ফেলছো তো। তাহলে তোমাকে এটাকে আর নতুন অ্যাসিডে কনভার্ট করতে হবে না, শুধু ওই প্রথম লাইনটা ঠিক রাখতে হবে। অলওয়েজ যাই দেওয়া থাকবে না কেন, পরের লাইনে এই দুটাকে গুণ করে ব্র্যাকেটে ml লিখে 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আই রিপিট, যদি 5টা দ্রবণের কথাও বলে, সবাইকে 1 মোলারিটির ন্যায় তুলনা করে নিব। যদি 5টাও বলে সবাইকে 1 মোলারিটির মতো, তাহলে 50 গুণন 0.1 মানে 5 ml 5 ml 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। 5 ml 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি পাইলাম বলো দেখি? এত যে কষ্ট করলাম, একটু দেখো ভাইয়া, সব লাইন কেটে দিই আমি এবার, তোমাকে সবগুলা লাইন কেটে দিই। তুমি শুধু এই লাল রঙের এই আন্ডারলাইন করা আর এটাকে দেখো, একটু তাকায় দেখো তো। পাত্র দুইটাকে তুমি তোমার নিজের মতো মোল সংখ্যায় ক্যালকুলেশন করে ফেললা, ঠিক আছে? তাহলে এই পাত্রে এখন মোট আয়তন কত দাঁড়ায়? 200 যোগ 5 সমান কত? 205 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই পাত্রে ঘনমাত্রাটা কত এখন? এই পাত্রে ঘনমাত্রাটা 1 মোলারিটি। কত মোলারিটি? এই কষ্টটা এই কারণেই আমরা করছি। আচ্ছা, আমাদেরকে
বের করতে বলছে কত ml এর জন্য? 250 ml এর জন্য বের করতে বলছে। 250 ml এর জন্য H2 সমান কত? H2 সমান হচ্ছে 0.82 মোলারিটি। এই যে এত কষ্ট করলাম, কি লাভ হইলো? এই আগেরটাই, এইভাবে করলে যেরকম হইতো ওইভাবেই। এখন তোমাদের কাছে কোন মেথডটা সোজা লাগে বলো দেখি? তুল্য সংখ্যা দিয়ে করা নাকি মোল সংখ্যা সমীকৃতকরণ মেথড, কোনটা ভালো লাগছে বলো দেখি? আমার কাছে তো কোনোদিনও মোল সংখ্যা সমীকৃতকরণ মজা লাগে না, আমার কাছে তুল্য সংখ্যাটাই ভালো লাগে। কিন্তু আই রিপিট, কষ্ট করে হলো ধরে বেঁধে কষ্ট করে হলো এই মেথড এইচএসসির জন্য একবার হলো করে রাখতে হবে। এইচএসসি তে আসলে তুল্য সংখ্যা দিয়ে অঙ্ক করলে মার্ক দেওয়া হবে না। কেন দিবে না এই কোশ্চেন আমারে কইরো না, আমি জানি না, শ্রদ্ধেয় শিক্ষকরা জানে, আমি জানি না। ঠিক আছে, এই মেথডটা আবার বুঝাই দিলাম ভাইয়া। 200 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড যে কথা, 200 ml 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড একই কথা। এই লাইনটা তুমি এক লাইনে লিখতে পারতা না? ঢং করে করে এ লাইন এ লাইন এ লাইন এগুলো বইতে লেখা থাকে, এই ঢং তোমাদের সবাইকে করতে হবে, যারা পরীক্ষা দিচ্ছে তারাও করে আসছে এরকম কাহিনী। ঠিক আছে, আচ্ছা। অর্থাৎ পরের লাইনে আমি এই আর এইটা গুণ করে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে 1 মোলারিটি দিয়ে গুণ করলাম। ওকে, কেন 1 মোলারিটি বাইরে রাখতেছি? কারণ আমি বোঝাতে চাচ্ছি, কথাটা বুঝছো, আমি বোঝাতে চাচ্ছি আগের লাইনের পাত্র আর এই যে পাত্রটা, এই দুইটা দ্রবণেরই সেম কথা, বা মোল সংখ্যার বিচারে দুইটার মোল সংখ্যা সেম। আবার এই লাইন আর এই লাইন এই দুইটাও মোল সংখ্যার বিচারে সেম কথা। কার মোল সংখ্যা? প্রোটনের মোল সংখ্যার বিচারে। ঠিক আছে, 100 ml 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড থেকে আমি যতটুক প্রোটন পাবো, অতটুক পরিমাণ প্রোটন আমি 200 ml 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকেই পাবো। ঠিক আছে, অতটা একদম বরাবর অতটাই পাবো। পাত্র 2 এর দিকে তাকায় দেখো, আগেরটা যেহেতু 1 মোলারিটি করা হয়েছে, দুইটা পাত্রকে একই রকম ঘনমাত্রার কনভার্ট করে ফেলতেছি আমরা, দুইটা পাত্র যেন সেম ঘনমাত্রার হয়। অঙ্কটা আমরা নিজের মতো সাজিয়ে নিচ্ছি আর কি। তাহলে 50 ml 0.1 মোলারিটি যে কথা, 5 ml 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ একই কথা। তাহলে মিশ্রণের পর ঘনমাত্রা কি হবে? মিশ্রণের পর ঘনমাত্রা হবে, মিশ্রণের আগে হচ্ছে 205, মিশ্রণের পরে হচ্ছে 250, ঘনমাত্রা আসবে 0.82 মোলারিটি। মানে V1S1 V2S2 দিয়ে অঙ্কটা করার জন্যই তারা এই কাজটা করছে, যে প্রথম পাত্র আর দ্বিতীয় পাত্র মেশানোর পর, মানে ধরে নেওয়া হোক প্রথম পাত্রের মোল সংখ্যা দ্বিতীয় পাত্রের মোল সংখ্যা মিশ্রণের আগে এবং পরে সমান হবে, ওই রেসপেক্টে অঙ্কটা করতেছে, আর কিছুই না। আমার কাছে মনে হয় তুল্য সংখ্যার যে মেথডটা বেসিক ক্লিয়ার করার জন্য এটা বেস্ট। যে আমি জানি যে সালফিউরিক অ্যাসিড আমাকে কয়টা প্রোটন দিবে, আমি এটাও জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাকে কয়টা প্রোটন দিবে। টোটাল প্রোটন সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে দিলে ঘনমাত্রা পাবো, ওইটা ঋণাত্মক লগারিদম নিলে আমরা পিএইচ পাবো। ঠিক আছে, ওকে। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু শুনে আসি। আচ্ছা, শওকতের এই কোশ্চেনটা ভালো লাগছে, যে V2 সমান 250 কিভাবে? এটা তো 200 না, 205 ml তোমার আর আমার মনে মনে বানানো দ্রবণের আয়তন। 205 ml হচ্ছে তোমার আর আমার মনে মনে যে দ্রবণটা বানাইছি, কিন্তু প্রশ্নে প্রদত্ত দ্রবণের মোট আয়তন কত? 250 ml। আমি প্রশ্নে প্রদত্ত মিশ্রণের ঘনমাত্রা বানাচ্ছি, বের করতেছি তোমার আর আমার মনে মনে ধরে নেওয়া দ্রবণের ঘনমাত্রার সাপেক্ষে। ঠিক আছে, মানে এর থেকে বিদঘুটে বাজে নিয়ম পৃথিবীতে আর আরেকটা নাই। ঠিক আছে, আমার মনে হয় না কোনো আমার মনে হয় একজন স্টুডেন্ট একবার বলছিল এটা নাকি তার ভাল লাগছে, এছাড়া কোনো স্টুডেন্ট আমি পাই নাই যে তার এই মেথডটা ভাল লাগে। সবাই বলে ভাইয়া এই মেথড 1 পছন্দের। তাহলে চিন্তার কোনো কারণ নাই ভাই, এইটা নিয়ে আমরা আমরা ওই ভিন্ন জাতীয় অ্যাসিড যেটা বা নরমাল অ্যাসিড সবসময় আমরা রেগুলার মেথডেই করতে পারবো। আচ্ছা, এবার একটা ভর্তি পরীক্ষার প্রশ্নে আসি, এইটা অ্যাপ্লিকেবল ফর সাস্ট অথবা চুয়েট। এটা আসছে চুয়েট আর মানে চুয়েটে আসছে, সাস্টের জন্য ভেরি মাচ অ্যাপ্লিকেবল। যদি দুইটা পাত্রের কথা বলে, হ্যাঁ, কিন্তু আমাকে আয়তন দেওয়া না থাকে, তাহলে কেমনে অঙ্ক করব? আচ্ছা, দেখো ভাইয়া, এই N1 আর N2 মোল সংখ্যা বিশিষ্ট দুইটা পাত্র, মানে যে দুইটা N1 প্রোটন আর N2 প্রোটন সংখ্যা বিশিষ্ট দুইটা পাত্রকে মিশানো হলো, মিশানোর পরে যে মিশ্রণটা পাবো ওইটার মোল সংখ্যা N3। তাহলে N3 সমান কি? N1 প্লাস N2। অবশ্যই পরিমাণটা তো আর চেঞ্জ হইতেছে না, তাই না? দুইজনকে যোগ করতেছি। মনে করো তুমি টোটাল 2 চামচ চিনি নিলা একটা পাত্রে 10 ml পানিতে,
আরেক জায়গায় 6 চামচ চিনি নিলা 15 ml পানিতে, তাহলে টোটাল 25 ml পানি হইলো, 8 চামচ চিনি হইলো, তাহলে মিশ্রণটা তো টোটাল এটাই হবে, 25 ml পানি আর 8 চামচ চিনি, ঠিক আছে না? টোটাল মোল সংখ্যা, মোল সংখ্যা মানে কি একটা পরিমাণ নির্দেশ করে, পরিমাণটা তো অবশ্যই সেম হবে। কথাটা এই কারণে বললাম, কোশ্চেনটা করছে এরকম, 0.4 মোলারিটি ঘনমাত্রার HCl দ্রবণ আছে একটা, এইটার সাথে 0.1 মোলারিটি ঘনমাত্রার একটা HCl দ্রবণকে কি অনুপাতে মেশালে মিশ্রণটা 0.25 মোলারিটি ঘনমাত্রার মতো মনে হবে? আমি তো মানে নর্মাল একটা কথা বলি, মানে বাংলা এমনি সোজা বাংলায় বলি, 4 চামচ চিনি আর 1 চামচ চিনি আলা শরবতকে কেমনে মিশাইলে একটা শরবত তৈরি হবে যেখানে মনে হবে চিনি 2.5 চামচ আছে? কথা বুঝতে পারছো? এই পাত্র আর এই পাত্রকে কি অনুপাতে মিশাবো, এখান থেকে 10 ফোঁটা, এখান থেকে 4 ফোঁটা, নাকি এখান থেকে 3 ফোঁটা, এখান থেকে 2 ফোঁটা, কিভাবে নিলে 0.25 এর মতো মনে হবে? আমরা একটাই সূত্র জানি, সূত্র হচ্ছে এই দুটি পাত্রের মোল সংখ্যার যোগফল সমান তৃতীয় পাত্র। আর মোল সংখ্যার পৃথিবীতে যে সূত্রটা আছে ভি গুণন এস, ঘনমাত্রার জন্য একটাই সূত্র ভি গুণন এস। আমরা বলবো যে n1 প্লাস n2 সমান সমান n3, পরের লাইনে আমরা লিখবো n1 এর জায়গায় কি লিখবো, v1 গুণন s1 যোগ v2 গুণন s2 সমান v3 গুণন s3, ঠিক আছে না? আচ্ছা, এখন v1 কত বলে, ভাই v1 এর মান তো দেওয়া নাই, v1 আর v2 এর মানই তো বাইর করতে হবে, তাহলে v1 গুণন 0.4 মোলারিটি যোগ v2 গুণন 0.1 মোলারিটি সমান, এই v3 এর মান কত কে বলতে পারবে? v3 এর মান হচ্ছে v1 প্লাস v2 গুণন 0.25 মোলারিটি। তার মানে আমার যদি আয়তন দেওয়া নাও থাকে আমার চিন্তার কোনো কারণ নাই, তাহলে এখান থেকে একটু কি ঐকিক সরি একটু অপনয়ন প্রতিস্থাপন করা যাবে না? 0.4 v1 প্লাস 0.1 v2 সমান 0.25 v1 যোগ 0.25 v2, এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, ঠিক আছে না? তাহলে একটু কাটাকাটি করো তো, ডানে বামে নিলে কি হয়? ডানে বামে নিলে হয় 0.15 v1 সমান 0.15 v2, তাহলে v1 বাই v2 সমান কি 1:1, v1 বাই v2 সমান কি 1:1, 1:1 অনুপাতে মেশাতে হবে। যদি 1:1 অনুপাতে মেশানো হয় তাহলে আমরা বলতে পারবো যে এই পাত্রটা আর ওই পাত্রটা 1:1, এক ফোঁটা এক ফোঁটা মিশাইলেই 0.25 হয়ে যাবে, এক ফোঁটা আর এক ফোঁটা মিশাইলেই 0.25 হয়ে যাবে, ঠিক আছে? এটা আমরা অঙ্ক করে বের করতে হবে, সুন্দর একটা ম্যাথ, এটা অবশ্যই ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ডকে মেনে চলে, ঠিক আছে? যে ভর্তি পরীক্ষায় কি করে যে আমাদের ওই হিডেন রাখে তথ্যগুলো, অনেক সময় এরকম হিডেন তথ্য আয়তন দেয়া নাই বের করে ফেলছি, ওকে? আচ্ছা, তো এখানে আমি তোমাদেরকে দুইটা অঙ্ক দিছি, যে তোমার দেখো এই প্রথম অঙ্কটা, এটা তোমাদের হোমওয়ার্কের মতো, বাট আমি একটু বলে দিই, দেখো দেখি পারবা, আশা রাখি পারবা। বলছে যে 100 ml পানির মধ্যে 1.1775 গ্রাম সোডিয়াম কার্বনেট দিছে, দিয়ে একটা ক্ষার দ্রবণ প্রস্তুত করছে, তাহলে এই দ্রবণের কি একটা মোলারিটি থাকবে না? থাকবে তো, তাই না? কারো কাছে ক্যালকুলেটর আছে? তোমরা কি 1.8775 গ্রাম 100 ml সোডিয়াম কার্বনেটের মোলারিটি বের করতে পারবা কিনা? মোলারিটির সূত্র C সমান W ইন্টু 1000 ডিভাইড বাই M ইন্টু V, ঠিক আছে? W কত? 1.87 গ্রাম, আয়তন কত? 100 ml, আণবিক ভর কত? 106। এখান থেকে কি আমরা একটা মোলারিটি পাবো না? ক্যালকুলেটরে ক্লিক করলে একটা মোলারিটি পাবো, পাইছো না? আচ্ছা, তাহলে আমরা বলবো ঠিক আছে এই দ্রবণের ঘনমাত্রা এত। তোমাকে প্রশ্ন করছে ওই ঘনমাত্রা থেকে 0.1 মোলারিটি ঘনমাত্রায় পরিণত করতে হলে কতটুক পানি যোগ করতে হবে বা কিভাবে পরিবর্তন করব? আচ্ছা, তোমরা কি একটু বলতে পারবা ক্যালকুলেটরে এটা কত আসে মানটা? কেউ কি বলা যাবে কিনা দেখো দেখি। 1.87 গুণন 1000 ডিভাইডেড বাই 106 গুণন 100, কত আসে মানটা? শূন্য 0.174, ভেরি গুড, ঠিক আছে, বা 17। তাহলে একটু কথা শোনো দেখি, 0.17,
তাহলে আমরা বুঝলাম 0.17 মোলারিটি 100 ml দ্রবণ। এটা তাহলে বলছে এইটাকে আপনি ডেসিমোলার দ্রবণে পরিণত করেন। ঘনমাত্রা কি কমানো লাগতেছে? লাগতেছে। ঘনমাত্রা কমানো মানে কেমন অঙ্ক? দ্রবণ লঘুকরণ সংক্রান্ত অঙ্ক। দ্রবণ লঘুকরণ মানে কি? V1S1 সমান V2S2। কি বের করব এখান থেকে? V2 বের করে ডেল V বের করে ফেলবো। তাহলে আমার 100 ml 0.17 যখন মোল সংখ্যা, তখন 0.1 মোলারিটির জন্য কতটুকু আয়তন থাকা লাগবে? V2 বের হবে। V2 বের হওয়ার পরে ডেল V2 থেকে V1 বাদ দিয়ে দিলেই আমি বলবো যে এতটুকু পানি যোগ করলেই ডেসিমোলার দ্রবণে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? অঙ্কটা বুঝতে পারছি? সরাসরি ঘনমাত্রা দেয় নাই তো কি হয়েছে? 100 ml এত গ্রাম দিছে। আমি W জানি, আমি V জানি, আমি আণবিক ভর M জানি, আমার আর কি লাগে? C সমান W into 1000 divide by M into V। ঘনমাত্রা জানি, এরপরে কোন ঘনমাত্রায় যাইতে হবে ওইটাও জানি। ওইটা কি? ডেসিমোলার। বলছে ডেসিমোলারে চলে যাও। তো তোমরা বললা 0.17 মোলারিটি, 17 থেকে 0.1 এ যাব, নিশ্চয়ই তাহলে পানি যোগ করতে হবে। অর্থাৎ ডেল ভি বের করতে হবে। V1 থেকে V2 তে যাইতে কতটুকু মাঝখানে পানি দেওয়া লাগছে এটা বের করতে হবে। 2 নম্বর অঙ্কটা তোমরা করবা। আগামী ক্লাসের পিডিএফ এর সাথে এইটার হোমওয়ার্কের সলভটা দেওয়া আছে, দেখবা। বাট তোমরা নিজেরা খাতায় এটা করবা। আচ্ছা, এই গেল আমাদের মিশ্রণ সংক্রান্ত অঙ্ক। এখন আমরা করব হচ্ছে অ্যাসিড বেস বা টাইট্রেশন রিলেটেড অঙ্ক। ঠিক আছে? আমরা একটা নতুন টাইপে যাব এখন, আমাদের এইচএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপ। আচ্ছা, একটু ওয়েট করো, আমি আমার পিডিএফটা বের করি। আচ্ছা, দেখো এবার। আচ্ছা, টাইট্রেশন একটু প্রথমে বুঝতে হবে। টাইট্রেশন কনসেপ্টটা একটু যদি বুঝে যাই তাহলে একবারে আমাদের হয়ে যাবে। এই কনসেপ্টটা কম বেশি কেউ কেউ পারো, বাট আমি একটু আমার মতো করে বলি। দেখো ভাইয়া, টাইট্রেশন হচ্ছে একটা আয়তন মিতিক গণনা, যার মাধ্যমে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রাটা বের করতে পারবা। অজানা দ্রবণের ঘনমাত্রা মানে তুমি, তোমার কাছে একটা পাত্র আছে অনেকদিন আগের, এই পাত্রের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই পাত্রের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটার ঘনমাত্রা কত তুমি জানো না। এস সমান ওয়াট তুমি জানো না। তোমাকে যদি ওর ঘনমাত্রা বের করতে হয় তাহলে তোমাকে একটা কনসেপ্টের কাজে লাগাতে হবে, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। পৃথিবীর যে কোনো অ্যাসিড আর যে কোনো ক্ষার একটা বিক্রিয়াই করে, সেটা হচ্ছে একটি প্রোটন একটা OH এর সাথে একটি পানি তৈরি করা। ঠিক আছে? পৃথিবীর যে কোনো অ্যাসিড ক্ষার মানেই একটাই বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন করে। ঠিক আছে না? এটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার মূল কনসেপ্ট। H++OH- বিক্রিয়া করে পানি উৎপন্ন করা, এটাই কিন্তু ভাইয়া প্রশমন বিক্রিয়া, আর কোনো বিক্রিয়া না। বাকি যা ইচ্ছা তাই তৈরি হোক। এখন আমি যদি এটাকে জানা ঘনমাত্রার একটা দ্রবণ নিই এটার সাথে, অর্থাৎ এইটার ঘনমাত্রা বের করার জন্য আমরা কি কাজ করতেছি? আমরা একটা পাত্র নিলাম, এই পাত্রকে বলে কনিক্যাল ফ্লাস্ক। এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিতেছি, যার ঘনমাত্রা আমি জানি। ধরা যাক 0.2 মোলারিটি ঘনমাত্রার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে। 0.2 মোলারিটি ঘনমাত্রার 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমরা নিছি। আচ্ছা, এইটা নেওয়ার পরে এটার ঘনমাত্রা আমরা জানি। আমরা উপরে একটা মেশিন ফিক্সড করবো, এর নাম বুরেট। কি নাম এটার? নাম বুরেট। এটা একটা আয়তন মাপা যাবে, এরকম একটা দাগ কাটা থাকে। এই বুরেটের মধ্যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিছি, মনে করো 10 ml পরিমাণ। কত ml পরিমাণ নিছি? 10 ml। কিন্তু আমি ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটার ঘনমাত্রা জানি না। ঠিক আছে? এখন আমি এখানে আছে, ফোটায় ফোটায় যুক্ত করা শুরু করলাম। এখানে সুইচ আছে, কলের মতো আছে, এই কলটা দিয়ে হুক দিয়ে আমি ফোটায় ফোটায় যুক্ত করা শুরু করলাম। এখন ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিডও কালারলেস, সোডিয়াম হাইড্রোক্সাইডও কালারলেস। বিক্রিয়া কখন হইলো আর কখন শেষ হয়ে গেল আমরা তো বুঝবোই না, এগুলো তো বর্ণহীন পদার্থ। আমরা তাহলে লিটমাস পেপার যেরকম অ্যাসিডে একটা কালার দেখায়, ক্ষারে একটা কালার দেখায়, তেমনি আমরা বর্ণ পরিবর্তন করতে পারে, নিজের রং নিজে চেঞ্জ করে ফেলতে পারে, এরকম একটা কিছু আমরা নিব। এটাকে বলে নির্দেশক। যেমন এখানে আমরা নির্দেশক হিসেবে নিতে পারি ফেনফথেলিন। কি নিব ভাইয়া? ফেনফথেলিন। এটা একটা দুর্বল জৈব ক্ষার বা অম্ল, যেটা নিজে কালার শো করতে পারে। ফেনফথেলিন এমন একটা পদার্থ, যেমন আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাই না? লিটমাস পেপারও কি এমন একটা পদার্থ যেটা অ্যাসিডের প্রোটনকে পাইলে লাল হয়ে যায়।
আবার ক্ষারের OH কে পাইলে ব্লু হয়ে যায়, ঠিক আছে না? ফেনফথেলিন এমন একটা পদার্থ, সে যদি ক্ষারের OH কে পায় তাহলে সে গোলাপি রঙের হয়ে যায়। কি রঙের হয়ে যায়? সে হচ্ছে গোলাপি রঙের হয়ে যায়। তাহলে আমরা এইখানের মধ্যে গোলাপি কালার পাইলাম। বুরেট থেকে এখন আমরা ফোটায় 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 ভিতরে, বুরেট থেকে ফোটায় ফোটায় আমরা HCl যুক্ত করা শুরু করলাম। উপর থেকে একটা করে প্রোটন উপর থেকে পড়ে, একটা করে OH এর সাথে বিক্রিয়া করে। OH মাইনাস কার সাথে যুক্ত ছিল? ফেনফথেলিনের বডিতে ছিল। যখন সে প্রোটনকে দেখে, যেহেতু প্রোটন একটা উচ্চ গতিশীল আয়ন, তার প্রতি OH মাইনাসের যে আসক্তি সেটা বেশি। সে লাফ দিয়ে লাফ দিয়ে OH মাইনাসের H প্লাসের সাথে পানি তৈরি করতে থাকে। ঠিক আছে? একটা সময় কি এই পাত্রের সকল OH কি শেষ হয়ে যাবে না? সকল OH যদি শেষ হয়ে যায়, তখন পাত্রের মধ্যে থাকবে পানি, থাকবে ফেনফথেলিন, আর ফেনফথেলিনের সাথে এক ফোঁটা নতুন প্রোটন আসা মাত্রই, অর্থাৎ সকল OH মাইনাস ফেনফথেলিনের বডি থেকে বের হয়ে গেলেই গোলাপি কালারটা হালকা হতে 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 আর কোনো কালার দেখাবে না। কারণ ফেনফথেলিন নিজেই একটা অ্যাসিড, সে অ্যাসিডের সাথে কোনো কালার দেখায় না। আমি এই বক্সে লিখে দিছি, ফেনফথেলিন হচ্ছে অ্যাসিডের সাথে বর্ণহীন হয়। তুমি স্টপ করে দিলে, এরপরে আর অ্যাড করলে না। মনে করো তোমার বুলেটটা হচ্ছে 15 ml, 10 ml, 5 ml এরকম দাগ কাটা আছে, ঠিক আছে? এখন তুমি 15 ml থেকে ঢালা শুরু করছো, ঢালতে 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 এখানে এসে স্টপ। ওই যে কালার চেঞ্জ হয়ে গেছে, বিক্রিয়া স্টপ। কত ml লাগলো? 10 ml প্রয়োজন হইলো, তাই না? প্রশমন বিক্রিয়ার ভাইয়া একটাই কথা, n অফ সকল প্রোটন ইকুয়াল টু n অফ OH মাইনাস। এটাই ভাইয়া প্রশমন। প্রশমন মানে আর কিচ্ছু না। এসিডের মোল সংখ্যা, এসিডের প্রোটন আর ক্ষারের OH মাইনাস যদি সমান হয়, তখনই তাকে বলে প্রশমন হয়েছে, মানে পানি তৈরি হয়েছে। তাহলে n অফ প্রোটনের জায়গায় কি লেখা যায়? v অফ অ্যাসিড ইন্টু s অফ অ্যাসিড। n অফ অ্যাসিড মানে কি? v অফ অ্যাসিড ইকুয়াল টু s অফ অ্যাসিড সমান সমান v অফ অ্যাসিড ক্ষার ইন্টু s অফ ক্ষার। ঠিক আছে না? তুমি কি কি মান জানো? v অফ ক্ষার আর s অফ ক্ষারটা তুমি আগে থেকেই জানতা, এটা হচ্ছে জানা ঘনমাত্রার। আয়তন কতটুকু লাগছে বুলেট থেকে তুমি জানতে পারলা, তাহলে বুঝে ফেলবা ওই অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কতটুকু ছিল। ঠিক আছে? তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার একটাই কথা, যে দেখো লিখে দিছি, সম্পূর্ণ প্রশমন হওয়ার অর্থ একটাই, অ্যাসিডের মোল সংখ্যা সমান ক্ষারের মোল সংখ্যা। সম্পূর্ণ প্রশমন হওয়ার অর্থই কি? অ্যাসিডের মোল সংখ্যা সমান ক্ষারের মোল সংখ্যা। অ্যাসিডের মোল সংখ্যা মানে হচ্ছে আয়তন গুণন ঘনমাত্রা, ক্ষারের মোল সংখ্যা মানে হচ্ছে ক্ষারের আয়তন গুণন ঘনমাত্রা। ঠিক আছে? তাহলে তুমি তিনটা মান জানো। তুমি আগে থেকে কয়টা মান জানতা? তুমি আগে থেকে দুইটা মান জানতা। এই দুইটা মানই কার? ক্ষারের মানটা জানতা। অ্যাসিডের তুমি কিছুই জানতা না। বুলেট থেকে তুমি কি পাইছো? কত আয়তন অ্যাসিড লাগছে বিক্রিয়াটা সম্পন্ন করতে, এটা জানতে পারছো। তাহলে ক্যালকুলেশন করে তুমি ঘনমাত্রা বের করতে পারবা। তাহলে টাইট্রেশন একটা কি? একটা আয়তন মিতিক গণনা। কারণ আমি টাইট্রেশনের সাহায্যে আমরা আসলে বুলেট থেকে আয়তনটা পরিমাপ করে আলটিমেটলি ঘনমাত্রা মাপি। তাহলে টাইট্রেশন একটি আয়তন মিতিক গণনা, যার মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায়। কিভাবে? একটা উপযুক্ত নির্দেশক ব্যবহার করে, জানা ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করে। আবারও বলতেছি, টাইট্রেশনের সংজ্ঞায় এই প্রত্যেকটা তথ্য থাকা লাগবে। টাইট্রেশন একটি আয়তন মিতিক গণনা, যেখানে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, নির্দেশককে যে অ্যাসিড ক্ষারের সাথে বর্ণ পরিবর্তনের মাধ্যমে একটা বিক্রিয়া শেষ হয়েছে কিনা এটা বুঝাইয়া দেয়। তাহলে টাইট্রেশন একটি আয়তন মিতিক গণনা, যা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, যা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে, উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে সাহায্য করে। যে দ্রবণের ঘনমাত্রা আমি জানি না, ওই দ্রবণের ঘনমাত্রা আমি নির্ণয় করতে পারবো সিম্পল একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়ার মাধ্যমে। টাইট্রেশন চার প্রকার তোমাদের সিলেবাসে 2 প্রকার আছে, এটা আমরা এক প্রকার পড়তেছি, যেটা হচ্ছে অ্যাসিড ক্ষার। আচ্ছা, দুইটা টার্ম আছে এখানে, টাইট্রেন্ড আর টাইট্রেন্ড। তোমাদের এটা মানে সংজ্ঞা আসে, এই যে বাংলা উচ্চারণটা দেখবা, টাইট্রেন্ড আর একটা হচ্ছে টাইট্রেন্ট। একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে লাস্টে টি। একটু খেয়াল রাখতে হবে, একটা ডি একটা হচ্ছে টি। টাইট্রেন মানে যার ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই উদাহরণে টাইট্রেনকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের টাইট্রেন্ট, আর টি হচ্ছে যার ঘনমাত্রা জানা আছে। তাহলে আমাদের এই উদাহরণে টাইট্রেন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। যার ঘনমাত্রা নির্ণয় করতে হয় সে টাইট্রেন্ট, যার ঘনমাত্রা দেওয়া আছে সে হচ্ছে টি, ট্রাইট্রেন্ট। ঠিক আছে? ওকে,
এতটুকু হচ্ছে আমাদের টাইট্রেশন থেকে আমাদের থিওরি পড়া যেটা আমাদের লাগবে। আবারও বলতেছি, টাইট্রেশন হচ্ছে একটা অজানা দ্রবণ যার ঘনমাত্রা জানা নাই, আমি জানি না, লেবেলিং করা নাই, বা একটা রোগী মারা গেছে, মানে সে তার ফরেনসিক টেস্ট হবে, পোস্টমর্টম হবে, তাকে বিষ দেওয়া হয়েছে, বিষটা অ্যাসিডিক ছিল, কত মাত্রার অ্যাসিড দিছে এটা বের করব। তার পাকস্থলী থেকে আমি 5 ml অ্যাসিড বের করলাম বা 5 ml বিষটা বের করলাম, আমি টাইট্রেশন করে বলে দিতে পারলাম যে তার পাকস্থলীতে প্রাপ্ত অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে টাইট্রেশন। ওকে, এখন টাইট্রেশনের অঙ্কে আমরা অম্ল ক্ষার প্রশমন সংক্রান্ত গণনা, তোমরা জানো যে আহ, এই টাইট্রেশনের অঙ্ক আমাদের সবচেয়ে বেশি আমাদের এইচএসসি তে আসে, আমাদের অত্যন্ত অত্যন্ত দরকার পড়ে এটা। ঠিক আছে, ওকে, প্রথমে একটা সিম্পল অঙ্ক বলি তোমাদেরকে, একদম ফার্স্টে সিম্পল অঙ্ক। দুইটা পাত্র দেওয়া আছে, 200 ml 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 50 ml দশমিক, আচ্ছা 50 ml কত ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড। বললো পাত্র 1 দ্বারা পাত্র 2 এর দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। মানে কিছুই না, আমরা জানি VASA সমান VBSB, ঠিক আছে না? এটা সে কোত্থেকে আসে? অ্যাসিডের মোল সংখ্যা সমান হবে ক্ষারের মোল সংখ্যা। HCl যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন বিক্রিয়াটা কেমন? প্রত্যেক ক্ষেত্রে একটা H+ একটা OH এর সাথে বিক্রিয়া করে একটা পানি তৈরি করে। তাহলে তারা কত ইস্টু কত রেশিওতে রিঅ্যাকশন করে? 1:1। আমার কি সমীকরণ সমতা করার আর দরকার আছে? দরকার নাই। তাহলে তুমি একটা ভি জানো, একটা এস জানো, আর একটা ভি জানো, আর একটা এস বের হয়ে যাবে। নরমাল এমসিকিউর অঙ্ক এটা, ঠিক আছে না? ওকে, এই অঙ্কটা একটু স্ট্যান্ডার্ড হয়ে যাবে যদি আমার অ্যাসিডটা দেয় 200 ml 0.2 মোলারিটি সালফিউরিক অ্যাসিড। অ্যাসিডটা কি দিছে? সালফিউরিক অ্যাসিড। আর এখানে যদি দেয় 100 ml কত ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন একটু ঠান্ডা মাথায় দেখে নিতে হবে, যদি আমাকে এমন বিক্রিয়া দেয় যেখানে সমতা করা লাগবে, এখানে কিন্তু সমতাটা করে অঙ্কটা করে নিতে হবে। এই জন্য আমি সবসময় বলি স্টুডেন্টদের যে বিক্রিয়া লিখে নিবা। সালফিউরিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। কি বিক্রিয়া হবে? সোডিয়াম সালফেট যোগ পানি তৈরি হবে। সমতাটা করতে হয় কিভাবে? সমতা করব, এখানে সোডিয়াম 2টা, এখানে 2 দাও, এখানে পানি 2টা দাও, সমতা হয়ে গেল। সমীকরণ থেকে কি দেখা যায়? সমীকরণ থেকে দেখা যায় সালফিউরিক অ্যাসিড এর মোল সংখ্যা আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যার অনুপাত কত? 1:2 না? n of sulfuric acid is to n of sodium hydroxide মানে 1:2, ঠিক আছে না? বাস, এখান থেকে অঙ্কটা স্টার্ট হবে। n এর জায়গায় ভি আর এস লেখো, এ n এর জায়গায় ভি আর এস লেখো, এ n এর জায়গায় ভি আর এস লেখো, একটা আনসার চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার বিক্রিয়া করার সময় সমতাটা ঠিক রাখতে হবে। আজকে যদি আমি এখানে ফসফরিক অ্যাসিড দিয়ে অঙ্ক দিতাম, আমি যদি এখানে ফসফরিক অ্যাসিড দিয়ে অঙ্ক দিই, তোমরা তো জানো ফসফরিক অ্যাসিড এর বিক্রিয়াটা কেমন হবে? সোডিয়াম ফসফেট Na3PO4 প্লাস পানি। গত ক্লাসেই আমরা এগুলার তুল্য সংখ্যার বেসিক গুলা কিন্তু পড়ায় ফেলছি। 1 মোলের সাথে কয় মোল বিক্রিয়া করতেছে? 3 মোল। তাহলে পানি কয় মোল তৈরি হবে? 3 মোল। পানি নিয়ে তোমার চিন্তা নাই, আমি কি লিখবো? আমি লিখবো n অফ অ্যাসিড বাই n অফ ক্ষার, সমীকরণ থেকে দেখা যায় কত? 1:3। n অফ অ্যাসিডের জায়গায় VA গুণন SA, n অফ বি এর জায়গায় VB গুণন SB, অঙ্ক আমার হয়ে যাবে। ঠিক আছে, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমার কেন করা লাগতেছে না? কারণ 1/1 দরকার পড়তেছে না। কিন্তু অন্য অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে আমাকে কিন্তু মনোযোগ দিয়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার যদি একটু আরেকটু সুন্দর একটা ম্যাথে যাই, বলছে এরকম একটা পাত্র আছে যেখানে 2.5 গ্রাম পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। সবসময় কিন্তু তোমাকে দ্রবণের ঘনমাত্রায়, মানে আয়তন ঘনমাত্রা সব দিয়ে দিবে এই কথা আশা করে কিন্তু লাভ নাই। আমাকে ডব্লিউ দিয়ে দিতে পারে, ভি দিয়ে দিতে পারে। ডব্লিউ আর ভি দেখে আমরা কনসেন্ট্রেশন সি বের করে ফেলতে পারি। ডব্লিউ আর ভি দেখে আমরা কনসেন্ট্রেশন সি বের করে নিতে পারি। মনে থাকবে কথাটা? আচ্ছা, তো আমরা বললো যে এই পাত্রটার মধ্যে 2.5 গ্রাম সোডিয়াম কার্বনেটের কত ml নেওয়া আছে? 250 ml নেওয়া আছে। ঠিক আছে, 2.5 গ্রাম সোডিয়াম কার্বনেট 250 ml। ওকে,
বলছে এই দ্রবণ থেকে, কথা একটু বুঝতে হবে কিন্তু, একটা পাত্রের মধ্যে এটা তৈরি করছে, তাহলে টোটাল তারা 250 ml দ্রবণ প্রস্তুত করে রাখছে, 250 ml সোডিয়াম কার্বনেট। তুমি চাইলে কি এইটার ঘনমাত্রা বের করে রাখতে পারবা না? ডব্লিউ যদি জানা থাকে পারবা। বলছে এই দ্রবণটা থেকে আমি 25 ml আলাদা করে নিলাম। কাকে নিয়ে কাজ করতেছে? 25 ml কে আলাদা করে, 25 ml কে আলাদা করে একটা কনিক্যাল ফ্লাস্কে নিছে। এবার ওইটাকে টাইট্রেশন করার জন্য বুলেট থেকে ফোটায় ফোটায় 0.115 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালছে। এবার আর ঘনমাত্রা চায় না, বলছে এই যে আমি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ঢালছি, এটার আয়তন কত? ঠিক আছে, অঙ্কের কয়টা অংশ? দুইটা অংশ। প্রথমে আমি আগে 250 ml যে দ্রবণটা বানানো হয়েছে তার ঘনমাত্রাটা একবার চেক করে ফেলি। ঘনমাত্রা চেক করার জন্য কি লাগে? C সমান W/1000 ডিভাইড বাই M/V। তাহলে আমার ওই 250 ml পাত্রটার মাঝে ঘনমাত্রা 0.95 মোলারিটি, 0.95 মোলারিটি 250 ml সোডিয়াম কার্বনেট আছে। হয়েছে না? এখান থেকে 25 ml আলাদা করব, নিয়ে কার সাথে বিক্রিয়া করব? হাইড্রোক্লোরিক অ্যাসিড আলাদা করে ওর সাথে বিক্রিয়া করব। কতটুকু নিব এখান থেকে? 25 ml নিয়ে কাজ করব। তাহলে V of B = 25 ml। ক্ষারের ঘনমাত্রা কত? S of B হচ্ছে, মাত্রই বের করলাম, 0.95। অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া 0.115। অ্যাসিডের আয়তন সংখ্যার একটাই সূত্র, N of acid = N of base। অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যা যখন সমান হয় তাকেই বলে প্রশমন বিক্রিয়া। প্রশমন মানে কি? প্রত্যেকটা H+ প্রত্যেকটা OH- এর সাথে রিঅ্যাকশন করে শেষ করছে, এটাকেই বলে প্রশমন। আচ্ছা, বিক্রিয়া করে নিতে একবার, সোডিয়াম কার্বনেট যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়া কি খুব কঠিন নাকি আমাদের পরিচিত বিক্রিয়া? ক্যাটায়ন যাবে অ্যানায়নের সাথে, সোডিয়াম ক্লোরাইড। কার্বনেট আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড আর পানি, সবার জানা। ঠিক আছে না? কার্বনেট আর হাইড্রোজেন কি তৈরি করবে? হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনেটকে তাপ দিলে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড আর পানি। খাবার সোডা না? খাবার সোডা ভাঙলে কি হয়? কার্বন ডাই অক্সাইড আর পানি। ঠিক আছে, এইখানে সমতা করতে হবে। সোডিয়াম ক্লোরাইড কত দিব? এখানে 2 দিই, তাহলে এখানেও 2 দিতে হবে। তাহলে সমীকরণ থেকে দেখা যায় N of base ডিভাইড বাই N of acid কত ইস্টু কত রেশিওতে রিঅ্যাকশন করে? 1:2। কত রেশিও কত? 1:2 রেশিওতে রিঅ্যাকশন করে। সব মান জানা আছে, অ্যাসিডের আয়তনটা বের করে ফেলবো, অঙ্ক শেষ। সব মান জানা আছে, অ্যাসিডের আয়তনটা বের হবে কত? 41.50 ml। ঠিক আছে, ওকে। অম্ল ক্ষার প্রশমন সংক্রান্ত গণনা আবারও বলতেছি, আমরা পড়তেছি কি? টাইট্রেশন। টাইট্রেশন মানে অজানা দ্রবণের একটা পরিমাণ বের করতে বলবে, কখনো ঘনমাত্রা কখনো আয়তন। হ্যাঁ, টাইট্রেশন মানে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করে, এটা একটা সংজ্ঞা। তবে শুধু যে ঘনমাত্রা তা না, আমরা কি পাই? বুলেট থেকে আয়তনও বের করতে পারি, যে কত আয়তন লাগতেছে। আয়তন বের করে ঘনমাত্রা নির্ণয় করতে পারি। যদি ঘনমাত্রা আগে থেকেই বের করে দেয়, তাহলে আমরা ওই ঘনমাত্রার কত আয়তন দিলে প্রশমিত হবে এটা বের করতে পারবো আগে থেকেই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। ওকে, এইচএসসির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মিশ্রণের প্রকৃতি কেমন হবে? মিশ্রণের প্রকৃতি কেমন হবে বা মিশ্রণের ঘনমাত্রা কত হবে? এখন আমরা অ্যাসিড আর ক্ষারের মিশ্রণ পরবর্তী আলোচনাটা করব। ঠিক আছে, এইটা এইচএসসি তে সবচেয়ে বেশি বার আসছে, এটা আমাদের ভর্তি পরীক্ষাতেও সমতালে আসে। দেখো, দুইটা পাত্র দেওয়া, প্রথম পাত্রে 50 ml 0.8% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, এটা পাত্র 1। দ্বিতীয় পাত্রে 25 ml 0.5 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। ওকে, বলতেছে এই পাত্র আর এই পাত্রটা মিশাইলাম। আমার একটা কথা এখন বুঝতে হবে, যদি পাত্র 1 এইটাতে OH- এর টোটাল সংখ্যাটা পাত্র 2 এর H+ এর টোটাল সংখ্যার সমান হয়ে যায়, মানে মোল সংখ্যার কথা বলতেছি কি, মোল সংখ্যার সমান হয়ে যায়, তাহলে মিশ্রণটা কি হবে? নিরপেক্ষ মিশ্রণ। মিশ্রণের প্রকৃতি কেমন হবে? নিরপেক্ষ। যদি অ্যাসিড বেশি থাকে তাহলে অম্লীয় মিশ্রণ, আর যদি ক্ষার বেশি রয়ে যায় তাহলে মিশ্রণের প্রকৃতি কি হবে? ক্ষারীয় হবে। আর কোনো সম্ভাবনা আছে? আর কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, কিভাবে স্টার্ট করা যেতে পারে তাহলে?
এখন ওই যে ভাইয়া তোমাদের আমি একটা কথা বলছিলাম, অঙ্ক করার সময় টিচাররা এক একটা পাত্রে এক এক রকম ঢং দেখাইতে পারে। একটা পাত্রে দিছে মোলারিটি, আর একটা পাত্রে দিছে শতকরা। তোমার কি এখন এটা নিয়ে কোনো চিন্তার কিছু আছে? কারণ গত লেকচারে তুমি কি শতকরা থেকে মোলারিটি বের করা শিখো নাই? কেমনে বের করে? সি সমান ডব্লিউ ইন্টু থাউজেন্ড ডিভাইড বাই এম ইন্টু ভি। সি সমান ডব্লিউ ইন্টু থাউজেন্ড ডিভাইড বাই এম ইন্টু ভি। আমি প্রথমেই পাত্র একের দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে নিয়ে রেখে দিলাম। প্রথমেই আমি এই কাজটা করে ফেলছি, প্রথমেই মোলারিটিতে ঘনমাত্রা নিয়ে ফেলছি। আর কোনো চিন্তা আছে? তাহলে পাত্র এক আর পাত্র দুই নিয়ে আর কোনো চিন্তা নাই। এখন আমরা দেখব হচ্ছে মোল সংখ্যা বের করব, যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কতটা ওএইচ পাওয়া যায়। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হলে ওএইচ ও পাওয়া যাবে একটা, সমস্যা নাই। ভি গুণন এস গুণন ই আর, কিন্তু ই আর আমার দরকার নেই বসানো, কারণ ই তো এক, এটা তো আমরা জানি। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 50 ml বাই 1000 লিটার, ঘনমাত্রা কত? 96, 0.01096 মোল, 0.01096 মোল। এটা কিসের মোল? গুণন এস অফ HCl, 25 গুণন 1000 গুণন 0.5। বড় ভাই তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা লাগতেছে না কেন? এক দিলেও কি না দিলেও কি, 0.0125 মোল। আচ্ছা, তাকে দেখো দেখি, 0.0109 আর 0.012 কোন মানটা বড়? নিশ্চয়ই নিচের এই মানটা বড়, তাই না? তাহলে দ্রবণটাতে অ্যাসিড বেশি থাকবে। তাহলে আমরা লিখবো n অফ অ্যাসিড ইজ গ্রেটার দেন n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং মিশ্রণটার প্রকৃতি অম্লীয়। প্রকৃতি মানে মিশ্রণটাতে কি থাকবে? কাটছাট করার পরেও, মনে করো 100টা প্রোটন আর 80টা OH মাইনাস ছিল, তাহলে 80টা প্রোটন 80টা OH মাইনাস দ্বারা প্রশমিত হওয়ার পরেও আরো 20টা প্রোটন ওখানে রয়ে গেছে। ঠিক আছে, আরো 20টা প্রোটন রয়ে গেছে। 20টা প্রোটন রয়ে যাওয়ার ফলে কি হলো? 20টা প্রোটন রয়ে যাওয়ার ফলে আমি বলতে পারি এই প্রকৃতিটা অম্লীয়। তাহলে অবশিষ্ট অ্যাসিড কত? মিশ্রণের ঘনমাত্রা এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে মিশ্রণের প্রকৃতি কত এবং মিশ্রণটার ঘনমাত্রা কত, মিশ্রণের ঘনমাত্রা কত, মিশ্রণের ঘনমাত্রা কেমনে বের করব? আমরা দেখব মিশ্রণে অবশিষ্ট প্রোটন কতটুকু আছে, ওই অবশিষ্ট প্রোটনকে আমরা আয়তন দিয়ে ভাগ করে দিলে মিশ্রণের অবশিষ্ট অ্যাসিডের ঘনমাত্রা আমরা বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে অবশিষ্ট অ্যাসিড কতটুক? 0.125 মোল থেকে বাদ দিয়ে দিব 0.01096। ঠিক আছে, মানে এই 125টা আর 109টা, 125টা প্রোটন ছিল, 109টা OH মাইনাস 109টা প্রোটনকে খেয়ে ফেলছে। তাহলে বাকি থাকবে হচ্ছে প্রায় 16টার মতো আর কি, প্রায় 16টা, 0.016 মোল আর কি, এতটুকু প্রোটন বাকি আছে। এটাকে যদি মোট আয়তন দিয়ে ভাগ করে দিই 0.75 লিটার দিয়ে, আমার কি বের হয়ে যাবে? আমার ঘনমাত্রা বের হয়ে যাবে 0.205 মোলারিটি। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পাত্র দুইটি মিশ্রিত করলে, এটাই উদ্দীপক, এভাবেই আসবে। পাত্র দুইটি মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কত, মিশ্রণের ঘনমাত্রা কেমন হবে। আজকে যদি তোমাকে মিশ্রণের পিএইচ বের করতে বলতো, কেমনে বের করতা? ঘনমাত্রাকে মাইনাস লগারিদম দিয়ে দেখাই দিতা, আর কিছুই লাগতো না। মিশ্রণের অবশিষ্ট যে প্রোটনটা বের হয়েছে, মিশ্রণের অবশিষ্ট প্রোটনের মোল সংখ্যা, এটার ঘনমাত্রা যেটা বের হয়েছে, এটার মাইনাস লগারিদম নিয়ে নিলেই আমরা বলতাম এটাই হচ্ছে পিএইচ। পিএইচ চাই না এই অঙ্কে, এই কারণে আমি আর লিখি নাই। ঠিক আছে, ওকে। তাহলে দুইটা মিশ্রণের প্রকৃতি চাইলে প্রথম মিশ্রণের মোল সংখ্যা, দ্বিতীয় মিশ্রণের মোল সংখ্যা বের করব। মোল সংখ্যা বের করতে গিয়ে আমরা অনেক ধরনের ধাক্কা খেতে পারি। ধাক্কা খাওয়া মানে সারা জীবন শুধু ডিরেক্ট এস আর ভি দিয়ে দিবে তা না, আমাকে দিতে পারে এক্স গ্রাম, 10 ml। তাহলে আমি এই ডব্লিউ আর ভি ইউজ করে আগে সি বের করে নিব প্রথম পাত্রের। মাঝে মাঝে আমাকে পার্সেন্টেজ দিতে পারে, 0.8%, 2%, W/V, এগুলো দিলেও আমি আগে ঘনমাত্রা বের করে ফেলবো। আমার একটাই কথা, সব অঙ্ক মোলারিটিতে কনভার্ট করে 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 ফেলবা। সব অঙ্ক মোলারিটিতে কনভার্ট করলে অঙ্ক এমনিই মিলে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা এই টাইপের মধ্যে এইচএসসি টাইপ শেষ করলাম।
এবার একটু ভর্তি পরীক্ষা আসার মতো কিছু টাইপ নিয়ে কথা বলি, ঠিক আছে? এইচএসসি তে আসার মতো টাইপ দেখলাম। আমরা এই অঙ্কটাকে খুব সুন্দর করে করতে পারি এইভাবে, যে মনে করো একটা ক্ষার আছে, একটা ক্ষার হচ্ছে সোডিয়াম কার্বনেট। এখন এই ক্ষারটাকে তুমি প্রশমন করবা। প্রশমন করা মানে বাহির থেকে অ্যাসিড দিবা। তো তুমি প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালছো, প্রশমন শেষ হয় নাই, এরপরে তুমি বাহির থেকে সালফিউরিক অ্যাসিড ঢালছো। প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরে সালফিউরিক অ্যাসিড ঢালছো। ঢালা হয়ে গেছে না? আচ্ছা, বললো যে এই দুইটা অ্যাসিড মিলে এই একজনকে প্রশমন করা লাগছে। মানে কি? সোডিয়াম কার্বনেট থেকে যতটুকু OH মাইনাস তৈরি হয় পাত্রে, সেটাকে প্রশমন করতে টোটাল অ্যাসিড 2টা লাগছে। প্রশ্ন হচ্ছে এই মানে দ্রবণের বা মিশ্রণের ঘনমাত্রাটা কত হবে? মিশ্রণের ঘনমাত্রা কেমনে বের করে? মিশ্রণের ঘনমাত্রা কিভাবে বের করব? যে এই দ্রবণের ঘনমাত্রাটা কিরকম হবে। দেখো ভাইয়া, n অফ অ্যাসিড যোগ n অফ ক্ষার, এখানে আমরা দেখতে হবে অ্যাসিডের মোল সংখ্যা কত আর ক্ষারের মোল সংখ্যা কত। যদি অ্যাসিড হয় 100টা, ক্ষার হয় 80টা, তাহলে মিশ্রণে কি রয়ে যায়? 20টা, 20টা অ্যাসিড। যদি উল্টাটা হয়, ক্ষার হয় 90টা, অ্যাসিড হয় 70টা, তাহলে 20টা কি রয়ে যাবে? OH মাইনাস রয়ে যাবে। তাহলে আমাকে আগে দেখতে হবে মিশ্রণে কি রয়ে যায়, অবশিষ্ট রয়ে যায়, ঠিক আছে, বা মিশ্রণে কি রয়ে যায়। ওকে, এই অঙ্কে যেটা আমাদের জিজ্ঞাসা করছে যে পাত্র 1 এর ক্ষারটা 30 ml, 30 ml ক্ষারকে যদি আমার এই পরিমাণ অ্যাসিড দিয়ে প্রশমন করতে হয়, তাহলে এই ক্ষারটার ঘনমাত্রা কত ছিল? নরমালি আমরা কি লিখি? একটাই সূত্র, n অফ অ্যাসিড ইকুয়াল টু n অফ বেস। এটাই আমাদের সূত্র না? অ্যাসিড এর সকল অ্যাসিডের মোল সংখ্যা সমান হবে ক্ষারের মোল সংখ্যা ওই পাত্রের বা ওই সিস্টেমের জন্য। তাহলে অ্যাসিড এখানে কয়জন ইউজ করছি? 2জন। একজনের নাম NH আর একজনের নাম সালফিউরিক অ্যাসিড। এইটা সমান কি লেখা যায়? n অফ সোডিয়াম কার্বনেট। একটু খেয়াল করে দেখো দেখি ভাইয়া, আমি প্রোটনের মোল সংখ্যার জায়গায় V গুণন S গুণন E লিখতে পারি, সালফিউরিক অ্যাসিডের জায়গায় V গুণন S গুণন E লিখতে পারি, সোডিয়াম কার্বনেটের জায়গায় V গুণন S গুণন E লিখতে পারি। এই পুরো প্রশ্নের মধ্যে শুধু এই এসটা নাই, এস অফ সোডিয়াম কার্বনেটটা নাই, বাকি সবগুলো মান দেওয়া। আমার 2 লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। এই যে দেখো, আমি কি করলাম? সম্পূর্ণ প্রশমন হওয়ার শর্ত মানে n অফ সকল অ্যাসিড ইকুয়াল টু n অফ ক্ষার বা n অফ সকল ক্ষার। এরপরে লিখলাম V অফ HCl গুণন S অফ HCl গুণন E অফ HCl। E মানে কি? HCl থেকে প্রাপ্ত প্রোটন বা তুল্য সংখ্যা। আচ্ছা, সবকিছু লিখলাম। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত হবে? সোডিয়াম কার্বনেটকে একটু আগে দেখলাম, ও যদি একটা ক্ষার হয় তাকে সম্পূর্ণ প্রশমিত করতে অ্যাসিড লাগে কয় মোল? 2 মোল। ও ক্ষার কিনা, ওর তুল্য সংখ্যা কেমনে বের করব? ক্ষারীয় অক্সাইড বা কার্বনেট এর ক্ষেত্রে ধাতব অক্সাইড বা ধাতব কার্বনেটের তুল্য সংখ্যা গত ক্লাসে শিখাইছি। কেমনে বের করে? বিক্রিয়া করে দেখব কত মোল লাগে তাকে প্রশমিত করতে। ঠিক আছে না? ওকে, সবগুলো মান চুপচাপ বসাই দিছি, একটা মান বের হয়ে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এখানেও আবার ওইটা আছে, শ্রদ্ধেয় শিক্ষকদের পছন্দ। কেউ করবা নাকি এটা, নাকি আগেরটাই মজা লাগতেছে? কারো কি করতে মন চায়? ঠিক আছে, তোমাদের দিয়া রাখলাম, বাসায় নিজের একবার কইরো। ঠিক আছে, তোমাদের জন্য রেখা দিলাম। ওই যে মোল সংখ্যা সমীকৃতকরণ মনে আছে? ওই পদ্ধতি। ঠিক আছে? আচ্ছা, আমি দুইটাই দিয়ে রাখছি, যার যেটা ভাল লাগে। ওকে, আরো বড় অঙ্ক আসতে পারে, কিন্তু মজার ব্যাপার, এখন আমরা যে টাইপটা দেখবো, দুইটা অ্যাসিড দুইটা ক্ষার, সূত্র সেম, খালি ক্যালকুলেশন একটু বাড়বে। দেখো ইন্টারেস্টিং, 50 ml সোডিয়াম কার্বনেট আছে একটা পাত্রের মধ্যে। প্রথমে এটার মধ্যে 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালছে, 0.25 মোলারিটি, প্রশমন শেষ হয় নাই। এটার মধ্যে আবার 15 ml 0.3 মোলারিটি সালফিউরিক অ্যাসিড ঢালছে। ঠিক আছে? আচ্ছা, এখন আবার অ্যাসিড বেশি হয়ে গেছে, শেষমেশ এটার মধ্যে আবার
10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালছে। এখন নাকি প্রশমন শেষ হয়েছে। প্রশ্ন হচ্ছে এই সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? তোমাকে দুইটা না, যদি 3টা অ্যাসিড 3টা ক্ষারও দেয়, ভাই কিচ্ছু দেখবো না, একটা জিনিস আননোন থাকবে, বাকি সব কমন। n অফ সকল অ্যাসিডে প্রাপ্ত প্রোটন ইকুয়াল টু n অফ সকল ক্ষারে প্রাপ্ত OH মাইনাস। এইটাই প্রশমন বিক্রিয়ার সূত্র, বারবার একটা কথাই বলতেছি, n অফ সকল অ্যাসিডে প্রাপ্ত প্রোটন ইকুয়াল টু n অফ সকল ক্ষারে প্রাপ্ত OH মাইনাস। এখন তোমাকে কি কি ক্ষার ব্যবহার করছে পাত্রে? এই পাত্রে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছে ক্ষার হিসেবে, আর সালফিউরিক অ্যাসিড আর HCl ইউজ করছে অ্যাসিড হিসেবে। সবার জায়গায় কি লিখবো? লিখবো ভি গুণন এস গুণন ই, ভি গুণন এস গুণন ই, সেম হিয়ার, ভি গুণন এস গুণন ই অফ সালফিউরিক অ্যাসিড যোগ ভি গুণন এস গুণন ই অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। সব মান জানা আছে, শুধুমাত্র সোডিয়াম কার্বনেটের এস এর মানটা জানা নাই, এস এর মান বের হয়ে যাবে। এরকম দুইটা অ্যাসিড দুইটা ক্ষার এইচএসসি তে আসবে না, আসবে অ্যাডমিশন টেস্টের জন্য। এইচএসসি তে একটা পাত্রই আসে, দুইটা চারটা পাত্র দেয় না, ঠিক আছে? 4টা পাত্র 5টা পাত্র এগুলো আসবে কোথায়? অ্যাডমিশন টেস্টের জন্য আসবে, ঠিক আছে? ঝটপট করে ফেলতে পারবো। প্রশমন বিক্রিয়া মানে সকল অ্যাসিডের মোল সংখ্যা ইকুয়াল টু সকল ক্ষারের মোল সংখ্যা, সব মান দেওয়া থাকবে, যে কোনো একটা মান হয়তোবা আননোন দেওয়া থাকবে, ঠিক আছে? একটা মান আননোন দেওয়া থাকলে ওইটা আমরা এমনি বের করে নিতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। আচ্ছা, জিল্লুরের একটা কোশ্চেন খুব সুন্দর আসছে, সেটা হচ্ছে যে ভাইয়া যদি NOH গ্রেটার দেন NH হয়, ওই যে আমরা একটা অঙ্ক করেছিলাম মনে আছে, যে মিশ্রণের প্রকৃতি কি হবে? ওই অঙ্কে যদি অ্যাসিডের মোল সংখ্যা বেশি না হয়ে ক্ষারের মোল সংখ্যা বেশি আসতো, তাহলে তুমি কি OH মাইনাস এর ঘনমাত্রাটা বের করতা? অবশিষ্ট OH মাইনাস এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট আয়তন, কি বাইর হইতো? OH মাইনাস এর ঘনমাত্রা। OH মাইনাস এর ঘনমাত্রা যদি বের হয়, তাহলে তুমি কি পিএইচ সরাসরি বের করতে পারবে, নাকি আগে পিওএইচ বের হবে? আগে পিওএইচ বের হবে, 14 থেকে মাইনাস দিলে পিএইচ বের হবে, ঠিক আছে? আগে পিওএইচ বের হবে, এরপর 14 থেকে মাইনাস দিলে পিএইচ বের হবে। কথা বুঝতে পারছি আমি? এইটা হচ্ছে আমাদের অবস্থা। ওকে, আচ্ছা, এখন আরেকটা অঙ্ক দেখাবো আমি, সেটা হচ্ছে দেখো খুবই ইন্টারেস্টিং ম্যাথ। যদি অজ্ঞাত ধাতুর টুকরা অ্যাসিডের পাত্রে পড়ে যায়, একটা পাত্রে 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক আছে? ওকে, আমি এই অ্যাসিড দ্রবণটার ঘনমাত্রা, মানে 20 ml HCl আছে এটার মধ্যে, বা মনে করো 20 ml 0.2 মোলারিটি ঘনমাত্রার HCl আছে একটা পাত্রের মধ্যে। আচ্ছা, এই পাত্রটার মধ্যে একটা ম্যাগনেসিয়াম টুকরা পড়ে গেছে। কি পড়ে গেছে? একটা ম্যাগনেসিয়াম টুকরা পড়ে গেছে। ম্যাগনেসিয়াম টুকরা পড়লো, ম্যাগনেসিয়াম ধাতু অ্যাসিডের সাথে পাওয়া মাত্রই ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করছে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, তাই না? আচ্ছা, তারা বলল এই পাত্র একের অবশিষ্ট দ্রবণকে, অবশিষ্ট দ্রবণ বলতে কি বুঝাতে চাইছে? নিশ্চয়ই ম্যাগনেসিয়ামের মোল সংখ্যার তুলনায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা এখানে বেশি আছে। এখানে যদি ম্যাগনেসিয়াম হয় 20টা পরমাণু, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 200টা, বা অ্যাটলিস্ট 21টা আছে। অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করতে 10 ml 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি প্রয়োজন হয়, তাহলে ম্যাগনেসিয়াম টুকরার ভর কত? সুন্দর কোশ্চেন না? আবারও বলতেছি, একটা পাত্রে অ্যাসিড আছে, অ্যাসিডের মধ্যে ম্যাগনেসিয়াম টুকরা পড়ে গেল, ম্যাগনেসিয়াম টুকরা পড়ার পরে অ্যাসিডের সাথে কিছুটা বিক্রিয়া করে ফেলছে, করার পরে কিছু অ্যাসিড অবশিষ্ট রয়ে গেছে। ওই অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার পড়লে ম্যাগনেসিয়াম টুকরার ভর কত? আমরা কি অঙ্কটা এইভাবে এই কনসেপ্টটা কাজে লাগাতে পারি না? এই অঙ্কটা এক লাইনে ক্লিয়ার হয়ে যেতে পারে। যেহেতু অ্যাসিড অবশিষ্ট আছে, বুঝতেই পারতেছি অ্যাসিডের মোল সংখ্যা যা, তার থেকে ম্যাগনেসিয়াম বাদ দিলে যতটুক অ্যাসিড রয়ে যায় তাই কি অবশিষ্ট অ্যাসিড। এই অবশিষ্ট অ্যাসিড সমান সমান হবে ক্ষারের মোল সংখ্যার পরিমাণ। বাস এটাই আমাদের অঙ্ক।
n অফ অ্যাসিড মাইনাস n অফ ম্যাগনেসিয়াম ইকুয়াল টু n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাই আমাদের অঙ্ক। আবারও বলতেছি, একটা পাত্রে অ্যাসিড আছে, অ্যাসিড পাত্রের মধ্যে ম্যাগনেসিয়ামের টুকরা পড়ে গেছে। ম্যাগনেসিয়াম টুকরা পড়ার পরে বলছে অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করতে পাত্র 2 প্রয়োজন পড়লো। অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করতে পাত্র 2 এর প্রয়োজন পড়লো, ঠিক আছে? তাহলে ওই ম্যাগনেসিয়াম টুকরার ভর কত? এখন সূত্র কেমনে সাজাবো? আমরা বুঝলাম অ্যাসিড থেকে ম্যাগনেসিয়াম বাদ দিলে যা থাকে ওই অ্যাসিডকে প্রশমিত করতে বা ওই প্রোটনকে প্রশমিত করতে আমার OH এর পরিমাণটা যা লাগছে তার সমান। এখন n অফ অ্যাসিডের জায়গায় আমরা লিখবো V গুণন S, n অফ ম্যাগনেসিয়ামের জায়গায় লিখবো আমরা W/m, n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আমার V গুণন S। কেন n অফ ম্যাগনেসিয়ামের জায়গায় W/m? ম্যাগনেসিয়ামের তো টুকরার ভর চাইছে, তাহলে গ্রামে প্রকাশিত ভর বা আণবিক ভর সব মান দেওয়া W এর মান বের হয়ে যাবে। বুয়েটের অঙ্ক করতে লাগবে 3 মিনিট, আরো কম সময়ে হয়ে যাবে। আর এইচএসসি তে আসলে অঙ্কটা কিভাবে করব, চলো একটু দেখে ফেলি এইচএসসি তে অঙ্কটা কিভাবে করা যেতে পারে। সহজ, ওইটাও সহজ, কঠিন না। প্রথম যেটা দেখাইলাম ওইটা ছিল শর্টকাট, প্রথমে যেটা দেখাইছি সেটা কি শর্টকাট। এখন দেখাবো এটা আর ইঞ্জিনিয়ার মানে এইচএসসি তে আসলে কিভাবে হবে আর কি, ঠিক আছে? দেখো আমার অঙ্কটা যেটা সাজাইছি আমি এইচএসসির জন্য সেটা ছিল এরকম 5%, আচ্ছা সরি, 100 ml 0.5 মোলারিটি ঘনমাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে একটা পাত্রে। এই পাত্রের মধ্যে ম্যাগনেসিয়াম টুকরা যোগ করা হয়েছে। ভালো মতো খেয়াল করে দেখো, অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে এই অতিরিক্ত শব্দটা দেখেই আমি সাথে সাথে বুঝে ফেলবো যে নিশ্চয়ই পাত্রে যা অ্যাসিড আছে তা অবশ্যই ম্যাগনেসিয়াম থেকে বেশি আছে। ম্যাগনেসিয়াম অ্যাসিডকে বিক্রিয়া করার পরেও অ্যাসিড কিন্তু শেষ হয় নাই, ঠিক আছে? ওকে, ওই বাকি অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করতে তারা 5% W/V সোডিয়াম কার্বনেট দিয়ে দিছে। এই যে এইগুলা হচ্ছে প্যাচ লাগানো। দরকার আছে এত কাহিনী করার? তারা পারতো না এই পাত্রটাও মোলারিটিতে দিয়ে দিতে? এখন যখনই কোনো একটা পাত্র দেখবা মোলারিটির বাহিরে আছে, প্রথম কাজ আগে ওই পাত্রটার ঘনমাত্রা মোলারিটিতে বাইর করে নিবা। কত মোলারিটি? 0.47 মোলারিটি। ওই সোডিয়াম কার্বনেটের 5 ml নাকি দরকার পড়ছে। প্রশমন বিক্রিয়ায় কতটুকু ইউজ করছে তারা? 5 ml। তাহলে 5 ml 0.47 মোলারিটি 5 ml সোডিয়াম কার্বনেট লাগছে। এইচএসসি তে অঙ্কটা কেমনে করব? আচ্ছা, প্রশ্ন মতে আমরা বুঝতে পারতেছি n অফ অ্যাসিড মাইনাস n অফ ম্যাগনেসিয়াম ইকুয়াল টু n অফ ক্ষার। তাহলে উল্টা করে লিখি, n অফ অ্যাসিড মাইনাস n অফ ক্ষার ইকুয়াল টু n অফ ম্যাগনেসিয়াম। লেখা যায়? একই কথা না? পরের লাইনে কথাটা লেখা যায়? লেখা যায়। তাহলে কি করা যায়, চলো অ্যাসিডের প্রোটনের মোল সংখ্যা মাপি, ক্ষারের প্রোটনের মোল সংখ্যা মাপি, মাইনাস দিয়ে দিই। এই কাজটাই করছি। অ্যাসিডের প্রোটনের মোল সংখ্যা 0.05, ক্ষারের প্রোটনের মোল সংখ্যা 0.047, বাদ দিলে থাকে 0.0458 মোল অ্যাসিড। এটা আমার ওই পাত্রে অবশিষ্ট ছিল। বাস, এবার অঙ্ক শুরু। ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ হাইড্রোজেন গ্যাস। চলো সমতা করি, এখানে 2 দাও, কাজ হয়ে গেল। বলবা সমীকরণ থেকে দেখা যায় 24 গ্রাম, আচ্ছা, বা সমীকরণ থেকে দেখা যায় যে 2 মোল HCl 2 মোল HCl প্রশমিত করে 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে। তাহলে 0.4 মোল HCl প্রশমিত করবে কত গ্রাম ম্যাগনেসিয়ামকে? আনসার শেষ। 0.54 গ্রাম। ওই ম্যাগনেসিয়াম টুকরাটার ভর ছিল 0.54 গ্রাম। তুমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হইছো ভবিষ্যতে, একজন প্রত্নতাত্ত্বিক আর কি 300 বছর পুরনো একটা কপারের কয়েন তোমাকে নিয়ে আসছে, ঠিক আছে? কপারের কয়েনটার তুমি এত বেশি পরিমাণ মরিচা পড়ে গেছে কপারের কয়েনের উপরে, ভেতরে অরিজিনাল কপার বা গোল্ড কতটুকু আছে তুমি মাপতে চাও। তুমি একটা পাত্রের মধ্যে অ্যাসিড নিবা, ওই কপারের কয়েনটা ডিজলভ করে ফেলবা, বিক্রিয়া করে ফেলবা।
কিছু অ্যাসিড যেটা বাকি রয়ে যাবে ওইটাকে টাইট্রেশন করবা, ওই কপারের কয়েনে কপারের পরিমাণ বের করে ফেলতে পারবা। এইটা হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা কোথায় বোঝা গেছে? আবারও বলতেছি, পরীক্ষায় এইচএসসি তে অনেক বিস্তারিত করে লিখতে হয়। আর আমার ইয়াতে কি করব, ভর্তি পরীক্ষায় এই অঙ্কটাই ভি গুণন এস মাইনাস ডব্লিউ বাই এম সমান ভি গুণন এস সব দেওয়া আছে, ডব্লিউ মান বের করে ফেলতে পারবা। কিন্তু এইচএসসি তে অঙ্কটা কেমনে করতেছি, এসিডের মোল সংখ্যা আলাদা বের করব, ক্ষারের মোল সংখ্যা আলাদা বের করব, বাদ দেওয়ার পর দেখবো এসিড কতটুকু অবশিষ্ট আছে। এরপর ঐকিক নিয়ম, সমীকরণ থেকে দেখা যায় 2 মোল এসিড বিক্রিয়া করে 24 গ্রামের সাথে, তাহলে 0.004 মোল বিক্রিয়া করে কত গ্রাম এসিড ম্যাগনেসিয়ামের সাথে। বাস, ম্যাগনেসিয়াম টুকরার ভর বের হয়ে গেল, আনসার শেষ আমাদের। ঠিক আছে, ম্যাগনেসিয়াম টুকরার ভর বের হয়ে গেল অটোমেটিক। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের আজকের অবস্থা। ওকে, যাদের রেকর্ড চলতেছে ভাইয়া রেকর্ডটা অফ করে দিতে পারো।